এই দুটো বেড়াজাল থেকে যদি আমি আলাদা হয়ে আমি যদি রাস্তায় বেরোই, আমি কি হয়ে যাব? ভোগ্য বস্তু। ডেফিনিটলি যেকোনো সম্পর্কের অন্তরালে আমরা মানুষ হয়ে জন্মেছি যখন আমাদের কাম, ক্রোধ, ঈর্ষা, লালসা আমরা সকলেই ষড়রিপুর শিকার হুম। এবং থাকাটা খুব ন্যাচারাল। আমি তো নিজের আত্মাকে চেঞ্জ করতে পারবো না। বাট নিজের বডিকে আমি কোনোভাবে একটা সাকার রূপ দিতে পারি। একৈবাহং জগতত্রম দ্বিতীয়ম কা মম পরা। জীবনটা আমাকে একবার সুন্দরভাবে বাঁচার সুযোগ দিয়েছে। আমি সেটা পূর্ণ প্রজাপতি হয়ে বাঁচবো না? কেন শুঁয়োপোকা রূপে মানে কালের নিয়মে আমি একটা চাপে পড়ে একটি মুখ কীটের মধ্যে আমি বেঁচে থাকবো? কেন? তাই তখন থেকেই আমি ঠিক ভেবে নিয়েছিলাম যে জীবনে খেতে পাই আর না পাই, নিজের জীবনটাকে নিজের ছন্দে বাঁচার অন্তত একটা চেষ্টা অন্তত আমি করব। পারি কি না পারি। জীবনের সবথেকে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো? জীবনে কোনোদিন একই সাথে অন্নাভাব, একই সাথে পেটে লাথি পড়া, একই সাথে সর্বহারা হওয়ার যন্ত্রণাটা সে মানুষ বোঝে, যে মানুষকে সবার ১ম এ এই কটাক্ষিত করে দেওয়া হয় যে, "তুই আলাদা, তুই এক ঘরে, তুই এক ঘরের কোনো তুই এক্সিস্ট করিস না, কেউ নয়।" কিন্তু সে পদ্মটা কিন্তু আদৌ জানে না যে সে জলাশয়ের মধ্যে লুক্কায়িত আছে একটি গোপন হলাহল বিষের সুড়ঙ্গময় পথ। সেটার ফলস্বরূপ আমাকে মোলেস্টেড হতে হয়। থেকে যাও, প্লিজ থেকে যাও। বলার তো কিছু নেই। সো রাখতে পারিনি। জীবন কিন্তু এখানেই আমাকে সুন্দর উপস্থাপনা দেয়নি। শুধু মোলেস্টেশন নয়, অপেক্ষা করছিল অনেক কিছু। অপেক্ষা করছিল শত যন্ত্রণা, সিগারেটের দাগ, সিগারেটের ছ্যাঁকা অপেক্ষা করছিল আমার জন্য। অপেক্ষা করছিল কাঁটা চামচ মুখিয়ে আমার। তার মনের মধ্যে কিন্তু অনেক রকম প্ল্যানিং চলছে। সে এরকম কৃষ্ণ ঠাকুর হয়ে হয়তো বিভিন্ন গোপীর সাথে হয়তো রাসে মত্ত। তুমি জানোই না। তুমি কি নিজেকে বৃন্দাবনেশ্বরী রাধা ভেবে বসে আছো? নেমে গিয়ে দেখছে যেখানটা খাচ্ছিল সেখানে ৩ খানা পঞ্চমুখী জবা পড়ে আছে খালি। আর একটি পায়ের ছাপ। জীবনে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনোভাবে সংগ্রাম করতে হয়। কিন্তু যখন কোনো মানুষের পরিচয়টাই তার সংগ্রাম হয়ে ওঠে, হ্যাঁ, চলুন আজকে এমন একটা মানুষের সাথে কথা বলবো, যার পরিচয় তার লিঙ্গে নয়, তার পায়ের ঘুঙুরের আওয়াজ থেকে তৈরি। নমস্কার, আমি সোমা ঘোষ। আপনাদের সকলকে স্বাগত আটচালায়, পাওয়ার্ড বাই দ্য ডিজাইন ওয়ার্ল্ড। আর আজ আমাদের সঙ্গে আমাদের আটচালায় উপস্থিত আছেন নৃত্যশিল্পী মোহিনী। নমস্কার গাইস, আমি মোহিনী চক্রবর্তী। নমস্কার সোমা, কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? ভীষণ ভালো আছি। আমাদের জীবনটাই ভালো থাকার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। দারুণ! কেমন লাগছে বলো এসে? ভীষণ ভালো লাগছে। অনবদ্য একটা এক্সপেরিয়েন্স ফার্স্ট অফ অল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এই গিফটটা একদম এক্সপেক্ট করিনি, which was very, you know, খুব কিউট হয়েছে এটা। সো থ্যাংক ইউ থ্যাংক সোমা। ইউ। আমি ভীষণ যত্নে রাখবো এটা। একদম, একদম। বেশ, তাহলে আমাদের এই বিষয়টা শুরু করার আগে তোমার কাছ থেকে আমি জানি একটু, এই যে LGBTQAI+ এই প্রত্যেকটা জিনিসের আলাদা, আলাদা করে মানে আমাদেরকে তুমি বলো। দেখো, আ সর্বোপরি আমি এটা বলতে চাইবো যে LGBTQ যে মানে অনেকের কাছে একটা পাস কি, অনেকের কাছে এটা একটা ইউজার নেম। আমরা জানি না অনেক কিছুতে ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হুম, হয়। হুম। কোনো অ্যাপ্লিকেশন আমরা যখন রিইনস্টল করি। তো বলতে পারো আমাদের এখনকার বর্তমান সমাজের মানব চরিত্রের মধ্যে একটা প্রধান অঙ্গের ইউজার নেম স্বরূপ এটা এসে গেছে LGBTQIA+, এই ব্যাপারটা। নাও আমি সবিস্তারে যদি বলতে চাই আজকে আমার সারাদিন সারারাত লেগে যাবে। সো লেট ইট কাট শর্ট। LGBTQ ইজ নাথিং বাট, সেখানে ধরো L is for lesbians. What is lesbians? As we all know that if a female candidate is getting overpowered or she is getting attracted to some other female candidate or individual, hence termed as lesbians. Same as next comes LG, G for gays. Same application going for boys. When a boy is like
যখন ইন্টারেস্ট পাচ্ছে অন্য পুরুষের প্রতি। আচ্ছা, টি হুম। এখানে আসছে ভীষণ একটা ইউনিক জিনিস। কারণ এখানে সে বলতে পারো, আচ্ছা সর্বোপরি আমি বলতে চাই ট্রান্স নিয়ে অনেকের খুব ভুল কনসেপ্ট আছে আমাদের মানে বর্তমান প্রজন্মে। কিরকম? খুব ভাবতে অবাক লাগে। হ্যাঁ, একটা সময় ছিল লাইক আজ থেকে ৫-১০ বছর আগে অবধি যে ট্রান্স কনসেপ্টটা এক্সিস্ট করতো। বাট সেটা নিয়ে অ্যাজ সাচ কারোর কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকতো না বা সঠিক পর্যালোচনা থাকতো না কোনোভাবেই। তো তথাকথিতভাবে জিনিসটা নিয়ে এতটা কেউ মাথা ঘামায়নি। কিন্তু আমি যেটা জানি বা আমার স্বল্প জ্ঞান অনুযায়ী যেটুকু জানি আমি তোমাকে শেয়ার করতে অবশ্যই চাইবো যে এই যে আমরা বলি যে হিজড়ে, এই ওয়ার্ডটার সাথে ট্রান্স ওয়ার্ডটার আদৌ কি কানেকশন আছে? সম্পূর্ণরূপে নেই কিন্তু। কারণ হচ্ছে একটা হিজড়ে বেসিক্যালি কিন্তু সেটা একটা পেশাগতভাবে একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে। আচ্ছা। হিজড়ে বিষয়টা বেসিক্যালি কিন্তু একটা পেশা। হুম। আলাদাভাবে কোট আনকোট ওটা কিন্তু কোনো জন্মগত বর্ণসম্য পরিচয় নয়। হুম। হিজড়েটা কোনো লিঙ্গ নয়। এটা সবার আগে বোঝা উচিত। হিজড়েটা আদৌ কোনো লিঙ্গ নয়। হোয়াট ইজ উই ক্যান সে যে আমরা বলতে পারি সুন্দর ভাষায় উভকামী বলতে পারি। ঠিক আছে? তাহলে উভকামী বলতে গেলে তো আবার অনেকে আবার কোট আনকোট এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে যে উভকামী মানে তো হোমোসেক্সুয়াল হয়ে যাচ্ছে। হুম। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখতে পাই, জানো কি? তুমি শুনলে আশ্চর্য হবে। অনেক ট্রান্স আবার কিন্তু অনেক ট্রান্সের প্রতি আকৃষ্ট হয়। স্বাভাবিক। খুব স্বাভাবিক। নাও ট্রান্স বিষয়টা কি হচ্ছে? ধরো তুমি জন্ম নিচ্ছ একটি পুরুষ দেহে। কিন্তু তুমি সত্তায়, মননে, আইকিউতে সবথেকে একজন পূর্ণাঙ্গ নারী। সো তুমি কি চাইবে না সেটাকে কোনোভাবে বাস্তবায়িত করতে? নাকি নিজের সেই নারীত্বটাকে তুমি একটা পূর্ণ বিশ্লেষণ দিতে? কে না চায়? আমরা সবাই চাই। তাই তথাকথিতভাবে একটি নরমাল ধরো লেসবিয়ান বা গের তুলনায় আমরা অ্যাজ এ ট্রান্সজেন্ডার, অ্যাজ এ ট্রান্স ওম্যান রাদার টু সে, আমাদের কিন্তু জীবন সংগ্রামটা অনেকটা কমপ্লিকেটেড থাকে। কেন? এই যে ধরো প্রথম থেকে একটা অন্য দেহে জন্মানো এবং গ্র্যাজুয়েশন ভাবে সময়ের চক্রাকারে বা কালের আবর্তনে ঘিরে আমাদের শারীরিকভাবে গঠনমূলকভাবে যে পরিবর্তনগুলি পরিলক্ষিত করা যায়, the changes which we can see in person regarding transformation, ঠিক আছে? সেখান থেকে একটা পুরুষ যখন আস্তে 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 একটা কমপ্লিট মেয়েতে রূপান্তরিত হচ্ছে, ভোজবাজি তো নয় হুম। যে রাতের মধ্যে ইউহি তুমি তুড়ি মারলে এক রাতের মধ্যে একটি পুরুষ একটি নারীতে আলাদিনের চিরাগ নয়। গাইস, লেটস বি ক্লিয়ার, সম্ভব নয়। সো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে একটি পুরুষের যে সাইকোলজি কখনোই একটি মেয়ের সাইকোলজির সাথে সেটা কিন্তু ম্যাচ। ম্যাচড হতে পারে না, নেভার ক্যান বি। তো সেখান থেকে ধরো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস পেরিস্টালসিস চলতে থাকে। এই যে চেঞ্জের যে পিরিয়ডটা, এই গোটা পিরিয়ডটা জুড়ে একটা পুরুষ যখন সে নিজেকে কমপ্লিটলি হ্যাঁ আমি একটা নারী হব, আমি একটা নারী হব, আমি একটা নারী হব, মন্ত্রধ্বনির মতন তার জীবাত্মায় পরমাত্মায় প্রতিধ্বনিত হবে এই ব্যাপারটা, তবে গিয়ে সে কোথাও না কোথাও একটা কিক পাবে নিজেকে একটি সম্পূর্ণ নারীতে চেঞ্জ করার জন্য। জার্নিটা কিন্তু এত ইজি নয়। শুধু মেডিকেলিও নয়, সামাজিক দিক থেকেও অনেকটা প্রেশার থাকে। কারণ আরও যে এই কমিউনিটির মধ্যে আরও যেগুলো পার্ট আছে, তাদের থেকে ট্রান্সদেরকে ভালোভাবে বোঝা যায়। সব মা থেকে বেশি অবশ্যই সোমা, আমি তোমার সাথে একমত এবং আমি আরো এটার সাথে কিছু জিনিস উইথ ইয়োর ডিউ পারমিশন অ্যাড করতে চাই। মেডিকেলি তো বটেই, কিন্তু আজকে সত্যি কথা বলো তো, আমরা কি খুব সত্যি মাইন্ডে বলবে, হুম। আমরা কি সবাই খুব ভালো সেন্সে মানে অল ওভার ইন্ডিয়া বলো বা অল ওভার ওয়ার্ল্ড বলো, এখনো কি ট্রান্স ব্যাপারটা আমরা একসেপ্ট হয়তো সবাই করে ফেলেছি, রাইট? কিন্তু জেনারেলাইজ কতজন আমরা করতে পেরেছি? জেনারেলাইজ করতে পেরেছি কি? না, পারিনি। বিকজ আমার মনে হয় আমরা যদি জেনারেলাইজ করতেই পারতাম গাইস, তাহলে আজকে একটা মেডিকেলে বা একটা সরকারি চাকরির কোটায় ক্লিয়ারলি মেনশন করার আমাদের আমাদের অকাত থাকতো
যে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। কিন্তু আমরা কি করছি? সুবিধাবাদী গণতন্ত্র তো। নিজেদের তো আখেরে উঁচু পর্যায়ে রাখতে হবে। আর যাই হোক, গণতন্ত্র নড়লে তো চলবে না। আরে বাবা, সোশ্যালিস্টের প্ল্যাটফর্ম না, পাবলিক তো কাদা ছুঁড়ে মারবে, ডিম টমেটো ছুঁড়ে মারবে। সেখান থেকে আমরা কি করে আমরা নিজেদের আমরা নেতিবাচক দেখাবো? না। সুতরাং সেইটাকে কোপ আপ করার জন্য আমাদের ভারতের সংবিধান কি করলেন? একটি রুল পাস করলেন। সেই রুল পাসের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের যে স্বীকৃতি দেয়া হলো, আদৌ কিন্তু স্বীকৃতি দেয়া হলো কিনা ভগবান জানে, আল্লাহ জানে, জিসাস ক্রাইস্ট জানে। বাট আবারও সে কোথাও না কোথাও কন্ডাক্টেড বাই দ্য লজ একটা পরিসংখ্যান, একটা পাখির খোপের মধ্যে তাদের আটকে দেয়া হলো। কি? আদার্স। আদার্স। ওয়াই আদার্স? Do we look like others? What do you mean by others? Do we belong from Mars or any other planet? Not though. We all have the same hands. We all have the, like, definitely every সবার ভয়েস নিজের নিজের ক্ল্যারিটিতে চলে। বাট তাছাড়া দেখতে গেলে ফিজিক্যালি তো ডেফিনেটলি আমরা একটা পুরুষ থেকে একটা নারীতে যখন চেঞ্জ হচ্ছি ভাই, দেন একটা নারীর মতনই তো আমরা সেই সম্মানটা ডিজার্ভ করি ডেফিনেটলি কোথাও না কোথাও। হুম। আজকে ধরে নাও বাই প্রফেশন আমি অ্যাজ আ মডেল, আমি অ্যাজ আ স্টাইলিস্ট, আমি অ্যাজ আ ডান্সার, আমি অ্যাজ আ স্টেজ অ্যাক্ট্রেস। তো এই চারটে হচ্ছে, এগুলো আমার সোশ্যাল অ্যাড্রেস। সোশ্যালি আমাকে অ্যাড্রেস করা যাবে এই চারটে পরিচয় দিয়ে। কিন্তু এই সোশ্যাল অ্যাড্রেসের বেড়াজালটা ছিন্ন করি, আমাকে তখন কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বোন, কারোর বান্ধবী, কারোর বাড়ির দিদি, কারোর বাড়ির মাসি, পিসি, হোয়াট এভার দ্য থিং ইজ। এটাও তো গেল সাংসারিক বেড়াজাল। এই দুটো বেড়াজাল থেকে যদি আমি আলাদা হয়ে আমি যদি রাস্তায় বেরোই, আমি কি হয়ে যাব? ভোগ্য বস্তু। ফার্স্ট অফ অল, শুনতে কথাটা খুব খারাপ লাগবে, বাট দিস ইজ দ্য স্যাডেস্ট রিয়ালিটি। হুম। আজকে একজন নর্মাল মেয়ে সেফ নয়, ডেফিনেটলি আমি বলবো হয়তো সেফ নয়। কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে সোমা, আমাদের বর্তমান সমাজের যে ব্যবস্থা হয়েছে আজকে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বহু ট্রান্সজেন্ডারদেরও রায়েটসে বা কোনো পাবলিক প্রোটেস্ট মিটিংসে ট্রান্সজেন্ডারদেরও কিন্তু আমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করি। হুম। আজকে যে তোমার যে শীর্ষেন্দু যে কাণ্ড হলো বা যে তোমার এনআরএস কাণ্ড হলো, সেখানেও কিন্তু ট্রান্সদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। যথেষ্ট প্রোটেস্ট মিটিংয়ে নেমেছে। কটা ট্রান্সকে আমরা সোশ্যাল মিডিয়ায় পরিলক্ষিত করেছি বলো তো? আমরা শুধু মেয়েদেরকে হাইলাইট করেছি, পুরুষদেরকে হাইলাইট করেছি। আমরা কিন্তু কোনোদিনের জন্য এক বর্ণের জন্য জানতে চাইনি ওখানে বসে থাকা হয়তো কিছু ট্রান্স হয়তো দিনের পর দিন হয়তো ধর্ণা দিয়ে গেছে, আমি জানি না। দিস ইজ দ্য ইকুয়ালিটি উই আর ফেসিং। বলছে না সবাই ইকুয়ালিজম ইকুয়ালিজম, কোথায়? আমি তো পাচ্ছি না। আমি কেন, আমার মতন আমার অনেক ট্রান্স বোন দিদিরাই হয়তো এটা অ্যাকসেপ্ট করবে, হুম। বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু আজকে ধরো ফর সাম এক্সাম্পল, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, একটা পাবলিক জয়েন্ট মিটিংস বা কোনো গেট টুগেদার্স বা কোনো পার্টিস, কোনো ক্লাবিংস, সেখানে একটি পুরুষ যাচ্ছে, একটি ট্রান্স যাচ্ছে, তারা ভীষণভাবে মদ্যপ অবস্থায় আমোদ প্রমোদ করছে, কোনো প্রবলেম নেই। একটি ট্রান্স যাক, ফট করে কিছু পুরুষ এসে লালসার শিকার হয়ে যাচ্ছে কেন? জাস্ট বিকজ সে একটা ট্রান্স বলে তার কোনো সেলফ এস্টিম নেই, সেলফ রেসপেক্ট নেই। ইজ শি আ ড্যাম সেক্স অবজেক্ট? কেন? লাইক ওয়াই? মানে ট্রান্সদের তোমরা এত মানে আমার খুব বলতে খারাপ লাগছে যে তোমরা এতটাই নিজেদের ওভার পাওয়ার্ড দেখাতে যাও when it comes about the topic of a trans। হ্যাঁ, আমি এখানে সব পুরুষদের জেনারেলাইজ করছি না, বাট দেয়ার আর সার্টেন মেল ক্যান্ডিডেটস ইন আওয়ার সোসাইটি, ছদ্মবেশী মেল ক্যান্ডিডেটস, তাদের আদৌ আমি পুরুষ হিসেবে গণ্য করি না। বিকজ একটা পুরুষের শুধু বাহ্যিক প্রজন্ম বা প্রজন্ম ভিত্তিক যে জননাঙ্গ সে থাকলেই সে একটা প্রপার পুরুষ, এটা আমি মনে করি না। একটা পুরুষ হতে গেলে একটা প্রপার মেরুদণ্ড থাকাটা অতি আবশ্যক, আমার লজিকে অন্তত। কারণ তাই যদি হবে, আজকে যে সেন্সে একটা পুরুষ হয়ে
তুমি কখনো কোনো ট্রান্সের সাথে ইন্টারাকশন করছো, ফার্স্টে তোমার মাথায় কেন সেক্সুয়াল থটস আসছে তাকে ঘিরে? কেন তাকে তুমি একটা কোনো পজিটিভ মাইন্ডসেটে নিতে পারছো না? ডেফিনিটলি যেকোনো সম্পর্কের অন্তরালে আমরা মানুষ হয়ে জন্মেছি যখন আমাদের কাম, ক্রোধ, ঈর্ষা, লালসা, আমরা সকলেই ষড়রিপুর শিকার হুম, এবং থাকাটা খুব ন্যাচারাল। প্রত্যেকটা মানুষের নিজের একটা কোথাও না কোথাও একটা হোমলি একটা ৪ দেওয়ালের ভেতরেও কেন একটা সাইকোলজিক্যালিও একটা সেক্সুয়াল ফ্যান্টাসি থাকাটা ইজ ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। কিন্তু সেটা শুধু ট্রান্সদের ব্যাপারেই এক্সপ্রেসড হয়ে যায় কেন? কই মেয়েদের ব্যাপারে তো এক্সপ্রেসড হয় না, সাবমার্জড হয়ে থাকে। ও বাবা একটা মেয়ের সাথে কথা বলছি মানে আমাকে খুব নিমু হয়ে ভদ্র হয়ে কথা বলতে হবে। এটা এই এটিকেটটা একটা ট্রান্সের বেলায় কেন কাজ করছে না? আজকে মানে বিভিন্নভাবে আমি আজকে ধরো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বহুদিন ধরে আছি। লাইক পাস্ট 2018 আমি ধরো মডেলিং ক্যারিয়ারে আমি এন্টার করেছি। আজকে বিভিন্ন মানুষের সাথে ধরো আমার ইন্টারেকশন হচ্ছে। আমি হয়তো জানি যে তারা কোথাও না কোথাও হয়তো আমাকে নিয়ে হয়তো ডিজায়ার করছে। বিকজ আই এম আ গ্ল্যামার মানে আই এম ইন গ্ল্যামার ইন্ডাস্ট্রি। সো ইট হ্যাজ টু বি যে কিছু পারসন আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করতেই পারে। নো হার্ম। কোনো প্রবলেম নেই। গাইস করো। All green signals, all thumbs up to you. Do fulfill each and every of your fantasizations regarding me. But at the same time, এটা তো প্লিজ ভুলে যেও না যে আমার একটা সেলফ রেসপেক্ট আছে। দুদিন তোমরা মেসেঞ্জারে চ্যাট করতে না করতেই ফট করে তাকে একটা সেক্সুয়াল প্রস্তাব দিয়ে দিচ্ছ। ওয়াই? Whatsoever you guys are thinking yourself too over smart. You guys are actually bong bastards. ঠিক আছে? আমি বলতে বাধ্য হলাম সোমা। আই এম ভেরি সরি। বাট আমার খুব খারাপ লাগে যে আজকে কোথাও না কোথাও আমরা আমাদের জীবন যুদ্ধে অলরেডি আমরা মানসিকভাবে বিধ্বস্ত ও জর্জরিত হয়ে থাকি। সেখানে যদি প্রত্যেকটা মোমেন্টে নিজের নারীত্ব বাঁচানোর জন্য আবার যদি নতুন করে কোনো সংগ্রামে নামতে হয় এই সকল পুরুষদের বিরুদ্ধে, তাহলে জীবনের আর মানেটা কি পড়ে থাকে বলতে পারো? আমাদেরও তো একটু সাধারণ লাইফ বাঁচার অধিকার আছে। অধিকার তো আছে রে ভাই। যে আমি একজন মডেল মানে আমি একজন প্রফেশনাল ডান্সার মানে আমি একজন খুব বড় মাপের মডেল মানে যে আমি পাড়ার মোড়ে গিয়ে ফুচকা কাকুর দোকান থেকে যে ৳১০ র ফুচকা খেতে পারবো না, ৳২০ র আলু কাবলি খেতে পারবো না। কেন? তখনই হয়তো সেই ফুচকাওয়ালারই গিয়ে হয়তো কোথাও না কোথাও নজর আমার উপর পড়ে যাচ্ছে। কেন? জাস্ট বিকজ আই এম আ ট্রান্স। ইস দ্যাট সো সিম্পল? না তো। এই বিভাজন আমি মানি না। আই এম ভেরি সরি। এই বিভাজন আমি মানি না। এটা যদি আমাদের সো কল্ড হিউম্যান ডেমোক্রেটিক সোশ্যাল সোসাইটি হয়, then hats off guys. Go create it with your society. I don't have any abductions regarding it, but I'm very sorry. আমি মানতে পারি না। আমি এই সোসাইটির রুলস অ্যান্ড রেগুলেশনস আমি মানতে বাধ্য নই। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হ্যাঁ, বলতে পারি অ্যাজ এ ভোটার হিসেবে হয়তো আমি আমার ডেমোক্রেসিকে মানতে বাধ্য। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার সংসারটা, আমার জীবনটা, আমার ক্যারিয়ারটা, আমার ভবিষ্যৎ প্রজন্মটা খাড়া করার দায়িত্ব কিন্তু আমার একারই। সুতরাং ইউ গাইজ আর নট এট অল এনি সর্ট অফ বাডিজ টু কমেন্ট যে আমার সেখানে কি করা উচিত। নো, ইউ গাইজ শুডন্ট হ্যাভ বিং দিস মাচ অফ অডাসিটি। আমি মনে করি না থাকা দরকার। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মেয়ে যদি সে সম্মানটা ডিজার্ভ করে ভাই, আমরাও একটা রূপান্তরিত নারী হয়ে আমরাও মনে করি যে সেই সম্মানটা আমরাও ইকুয়ালি ডিজার্ভ করছি। তোমরা একটা নরমাল ফিমেল মডেলের থেকে একটা ট্রান্স মডেলকে বেশি ডিমান্ড দিয়ে বেশি টাকা দিয়ে তোমরা শুট করাচ্ছ। কেন করাচ্ছ তাহলে? কেন করাচ্ছ? কারণ তোমরাও দিনের শেষে জানো যে আজকালকার ভবিষ্যৎ প্রজন্মের কিছু নারীর থেকে, হ্যাঁ, কিছু নারীর থেকে কিছু ট্রান্স মডেল অন ক্যামেরা নিজেদের বর্ণ বিভাজিকা ভালো সৃষ্টি করতে পারে। বক্ষ বিভাজিকা নয়। আই সেড বর্ণ বিভাজিকা। কথাটার মধ্যে কিন্তু মিনিং আছে। সবাই খুব এক্সাইটেড হয়ে গেলে না মানে বিভাজিকা কথাটা শুনে? কারণ বিভাজিকা শুনলেই তো আমাদের মাথায় একটা দুষ্ট মাথা মানে ফাঁকা মাথায় শয়তানের বুদ্ধি চলে আসে এই ওয়ার্ডটা। অ্যাজ সাচ হর্নি হাওয়াসি চ্যাপস। এর বাইরে তো আমরা কিছু ভাবতেই পারি না। কিন্তু ভেরি স্যাড পার্ট ইজ যে একটা মডেল হিসেবে আমি মনে করি না সোমা যে শুধুমাত্র বক্ষ বিভাজিকা প্রদর্শনেই একটি সাফল্যমণ্ডিত মডেল হিসেবে আমি নিজেকে দৃষ্টান্ত ক্রিয়েট করতে পারবো না।
মডেল মানে আমি একটা সোসাইটির মডেল, সমাজের মডেল, দুনিয়ার মডেল। মডেল কি? মডেল হচ্ছে জাস্ট একটা শোকেস। তার মধ্যে তুমি কানের দুল রাখবে, না ঝুমকা রাখবে, না ফোন রাখবে, না গ্লাস স্ট্যান্ড রাখবে, দ্যাটস আপ টু ইউ। না ন্যাপকিন স্ট্যান্ড রাখবে, দ্যাটস আপ টু ইউ। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা কিন্তু আমাদের কোয়েশ্চেন থেকে একটু সরে হ্যাঁ, গেলাম। ডেফিনিটলি। তুমি হয়তো কথা রিটার্ন ব্যাক টু আওয়ার কোয়েশ্চেনস। একদম। আচ্ছা, আমরা বিটা স্কিপ করে গেছি। হ্যাঁ, আচ্ছা। বাইসেক্সুয়াল। ওরে বাপরে! আরো একটি ভয়ঙ্কর টার্ম। মানে আমি তো মনে করি আই এম ভেরি সরি গাইজ আবারও। আমাদের তো দুনিয়ার আমার মনে হয় যে মানে obviously আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী বা ভারতীয় লাইক গণতাত্ত্বিকতা অনুযায়ী দুনিয়ার 90% of the male candidates are coming out as bisexuals nowadays. Harsh reality. আমি বললাম প্লিজ গাইড, কেউ এটাকে পার্সোনালি নিও না। দিস ইজ অল টু মাই মেল ক্যান্ডিডেটস, প্লিজ আমাকে মিসজাজ করো না। বাট ऑन कैमरा तो मैं मजबूर हूँ सच को उगलने के लिए, क्योंकि এখন যা বর্তমানে যে সিচুয়েশন, এই বাইসেক্সুয়ালিজম ব্যাপারটা প্রভূতভাবে বৃদ্ধি পাচ্ছে। শুধু বৃদ্ধি কেন, কালের নিয়মে আমরা যদি দেখতে পাই যুগ যুগান্তর ধরে, এমনকি মাইথোলজির টাইম থেকে, তুমি কি জানো এই বাইসেক্সুয়ালিজম ধারাটা প্রবর্তিত হয়ে আসছে। হুম। কোণারকের মন্দিরের দেয়ালেও এই জিনিসগুলো আছে। ইভেন শুধু তাই নয়, আমি একটি লাইভ এক্সাম্পল দিতে পারি নিজের নাম সংক্রান্ত করে। আজকে বিষ্ণুদেবের আমার যে মোহিনী নাম অবতার। মোহিনী, সেই নাম কিন্তু অ্যাকচুয়ালি এসছে বিষ্ণুর সর্বসুন্দরী সর্বমোহময়ী ট্রান্স অবতার। তিনি কিন্তু বিষ্ণুর মোহিনী অবতার, যাকে দেখে স্বয়ং শিব একজন প্রপার পুরুষ হয়েও ঘরে স্ত্রীলোক থাকা সত্ত্বেও, ঠিক আছে, বাধ্য হন সেই মোহিনীর সাথে প্রেমলীলায়, রতিক্রিয়ায়, কামক্রিয়ায় মত্ত হবার। হুম। যার কারণেই কিন্তু জন্ম হয় আয়াপ্পা স্বামী ভগবানের, যিনি দক্ষিণ ভারতে খুব প্রসিদ্ধ। বা ওনাকে আমরা আমাদের বর্তমান যে কিন্নর সমাজ, সেখানে আমরা ইরাবান ভগবান হিসেবে আমরা পুজো করে থাকি। তো বাইসেক্সুয়ালিজম বিষয়টা দেখো খারাপ নয়, কিন্তু আমি এখানে বলবো সমাজের অন্য একটা দৃষ্টান্ত। এখনকার বর্তমান টাইমের আমার কিছু ভাই, কিছু বন্ধু, কিছু দেখা মানুষ, কিছু এনকাউন্টার্ড সো কল্ড পুরুষ সিংহ পিপল আছে, যারা বাইরে হয়তো খুব পুরুষ, খুব স্ট্রেট। ইউ নো হোয়াট আই ওয়ান্ট টু মিন অ্যাজ স্ট্রেট। আমার খুব খারাপ লাগে কথাগুলো নিয়ে উচ্চারণ করতে, বাট এরাই, এই সকল স্ট্রেট মানুষরাই কোথাও না কোথাও চার দেয়ালে এরে, কেন জানি না, নিজেদের স্ট্রেটনেসটা যেন ভুলে যেতে বাধ্য হয়। কেন বলো তো? ডিউ টু দ্য হিডেন বাইসেক্সুয়ালিজম। They are bisexuals, but they are not at all ready to accept or admit that they are bisexuals. আরে ভাই, থাকতেই পারে তোমার একটা মেয়ের পাশাপাশি একটা ট্রান্সের প্রতি বা হোয়াট এভার একটা ছেলের প্রতি তোমার সফট কর্নার, সফট ফিলিংস, কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকতেই পারে, নো হার্ম। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েন ইউ গাইজ আর কমিটিং ইউর সেলফ আপ, যখন তোমরা ইউ গাইজ আর এন্ডিং ইউর সেলফ আপ এমন কোনো মানুষের সাথে যে নন স্ট্রেট, ধরো কোনো একটা নন স্ট্রেট ছেলে, কোনো একটা ট্রান্স ওম্যান, তাদের সাথে তুমি দিন বা দিন তুমি ফিজিক্যাল হয়ে যাচ্ছ, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুমি সোশ্যালি তাকে একটা সাড়া দেওয়ার যদি ক্ষমতাই না রাখো, তুমি কিসের প্রপার পুরুষ সিংহ হলে? তুমিই তো সব থেকে বেশি মানুষ হিসেবে চিহ্নিত হয়ে গেলে সমাজে। এইখানেই কিন্তু আমার বাইসেক্সুয়ালদের প্রতি প্রচন্ড একটা ভালনারেবল দৃষ্টান্তমূলক অভিব্যক্তি, যে বাইসেক্সুয়ালিজম ভালো, বাট হিডেন বাইসেক্সুয়ালিজমকে আমি মানতে পারলাম না। আচ্ছা, এই যে তুমি বললে ওরা প্রকাশ করতে চায় না। কেন? তোমার মতে কি মনে হয় তাদের সমাজের সাথে লড়ার সেই ক্ষমতাটা নেই, না তারা ভয় পায়? ডেফিনেটলি আমি এখানে ছোট্ট দুটো কথা বলতে চাই। দেখো, ওই যে আবারও বললাম, বাইসেক্সুয়াল হওয়াটাই কিন্তু কোনো রকমের কোনো অপরাধ নয়। এটাও কিন্তু একটা লাইক ইউনো হরমোনাল ব্যালেন্স বলো, বা নিজস্ব কিছু ইচ্ছা বলো, নিজস্ব কিছু লাইক সত্তা বলো, বেটার টু সে, সেই সত্তাকে কেন্দ্র করে যে বাইসেক্সুয়ালিজমটা, সেটা তো কোনো ক্ষেত্রে খারাপ নয়। কিন্তু তুমি যখন একটা মানুষের সাথে সেই বাইসেক্সুয়ালিজমটা অলরেডি প্রদর্শিত করে ফেলছো, নিজেকে কেন ছদ্মবেশের আলোড়নে আবদ্ধ করছো?
ফার্স্ট, এক তো তোমার মনের মধ্যে এই ধারণা থাকছে যে বাপরে এখন যদি দুনিয়া জেনে যায় যে আমি বাইসেক্সুয়াল, ভবিষ্যতে কোনো মেয়েকে আমি বিয়ে করার কোনো দৃষ্টান্ত ক্রিয়েট করতে পারবো না, আমি একটি সফল আদর্শ স্বামী হয়ে উঠতে পারবো না, আমি একটি আদর্শ বাবা হয়ে উঠতে পারবো না, এবং ইন ফিউচার আমি একজন সাকসেসফুল দাপুটে শ্বশুর মশাই হয়ে উঠতে পারবো না। এক, এই ভাবনাগুলো হয়তো তাদের মনের মধ্যে ঘিরে থাকছে। সেকেন্ড, তাদের হয়তো প্রথম থেকেই ব্যাপারটা এরকম, তাদের মাইন্ডসেটই হয়তো এরকম, বিষয়টা খুব ক্যাজুয়াল, এতটাই ক্যাজুয়াল তারা নিয়ে নেয় যে উল্টো দিকের মানুষটা যে মরমে মরে যেতে পারে তাদের এই কৃতকর্মের জন্য। আজকে তুমি সেই মানুষটাকে কোনো রকম একটা অ্যাসেসমেন্ট দিয়ে দিচ্ছ, সে সম্পর্কমূলক হোক, কোনো বন্ধুত্বমূলক হোক, তুমি সেই মানুষটার মন জয় করে নিয়ে তার সাথে তুমি একটা ফিজিক্যালি প্রতিস্থাপন করে নিচ্ছ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি সেই মানুষটার এক্সিস্টেন্স মানতে চাইছো না বা একসেপ্ট করতে তোমার দ্বিধাবোধ হচ্ছে কেন? কই ফিজিক্যাল হওয়ার সময় তো দ্বিধাবোধ হয়নি। তখন তো তোমার হিডেন বাইসেক্সুয়ালিজমটা সুন্দরভাবে ডমিনেটেড হয়েছিল তার উপর। তো আমার বক্তব্য এটাই যে হয়তো এই দুটো পয়েন্ট হতে পারে। ফার্স্টেই যেটা বললাম, ইয়া তো তাদের মানে এই ভয়গুলো কাজ করে। হুম। দ্বিতীয়ত তারা হয়তো নিজেদের সেলফ এস্টিম মনে করে না, বা তুমি যেটা বললে সেই লাইক ভেতরের যে মানে আর্ত যে কনফিডেন্স, ইনার কনফিডেন্স, সেটা হয়তো তারা ল্যাক করে। মেরুদণ্ডহীন হয়তো তারা, খুব পরিষ্কারভাবে। মেরুদণ্ড না হীন হলে কি করে হয়? তুমি একটা জিনিস করছো, তোমাকে তো সেটার ইনস অ্যান্ড আউটস তো জানতে হবে। তো হুম। এটা গেল বাইসেক্সুয়ালিজম। বাইসেক্সুয়াল বি, কিউ। LGBT কিউ। কিউ কামস ফর কুয়ার। কিউ নিয়ে আমরা ধরো খুব বেশি কিছু আমরা জানতে পারবো না কেন, বা জানার মতন কিছু নেই, বিকজ কিউ হচ্ছে ইজ দ্য মানে ওয়ান ম্যান আর্মির মতন ব্যাপার। বিকজ এরা বেসিক্যালি কি হয়, দিস কাইন্ড অফ ইন্ডিভিজুয়ালস আর হয়তো লাইক সেক্সুয়ালি কখনো ইনঅ্যাক্টিভ হয়, কখনো তাদের কাছে হয়তো লাইক যে তারা যে আদেও যে কি পছন্দ করে এটা ভাবতে ভাবতেই তাদের সারা জীবন উৎপার হয়ে যায়। হুম। বা কোথাও না কোথাও তারা যদি ধরো ফর সাপোজ কিছু একটা পছন্দ করলো, ঠিক আছে, ধরো আজকে একটা মেয়ে হয়ে একটা মেয়ে, তুমি একটা মেয়ে, তোমাকে অন্য একটা মেয়ে পছন্দ করছে, কোথাও না কোথাও দেখতে হবে সে কিসের উপর ভিত্তি করে তোমাকে পছন্দ করছে। রূপ হয়তো, আই কন্ট্যাক্ট হয়তো, সেন্স অফ হিউমার হয়তো। নাও the sense of humor has the actual potential to connect with this point of QR বা queer, হুম। whatever we can say. হুম। তো queer kind of পিপলরা বেসিক্যালি না খুব সাবমার্জড মেন্টালিটির হয়, খুব সাবমার্জড মানে মানে তারা বেসিক্যালি ওই এক জায়গায় আবদ্ধভাবে থেকে খুব একটা নির্ঝঞ্ঝাটে থাকি, সেই মানে সমাজ মে কোই লেনা হ্যাঁ দেনা নেই এরকম একটা বিষয়। তো দিস আর অল কিউ। কিউ বিষয়টা, কিউ কাইন্ড অফ ক্যাটাগরি পিপল যারা, তারা এমনিতে এরকম, তাদের মধ্যে কিন্তু কোনো ছদ্মবেশী ব্যাপার নেই। তারা যে কনফিউজড, এটা কিন্তু তারা সেলফ প্রোক্লেমড ভাবে কনফিউজড, যে তারা হয়তো নিজেরাই জানে না যে তারা আদৌ কিসের প্রতি প্রপারলি আসক্ত। ঠিক আছে, কুয়ার পিপল মেন্টালিটি হচ্ছে এরকম। বাট সেটা কিন্তু সমাজের কাছে কোনো হার্মফুল হয় না, যে বিষয়টা বাইসেক্সুয়ালদের দিয়ে সমাজের দ্বারা প্রচন্ড একটা হার্ম সাধন হয় বা ক্ষতি সাধন হয়। এটা কিন্তু ক্ষতিকারক নয়। হুম। ঠিক আছে, সো এটাই। আর যদি তুমি আইএ বলো তাহলে তো ওই যে উল্টো ভার্সন অফ এআই। এআই এ ধরো মেশিনারি ইন্টেলিজেন্স কাজ করে, হুম। এদের নিজের সেলফ ইন্টেলেকচুয়ালিটি কাজ করে, সেন্স অফ হিউমার কাজ করে। হুম। সো আশা করি তোমাকে আমি পুরো সিকোয়েন্সটা বোঝাতে পারলাম। আর এ? এই যে তোমাকে আই এ বললাম, হুম, হুম, হুম। আই এটা যেটা আমি বোঝাতে গেলাম টুগেদার, আচ্ছা। একসাথে নিয়ে আমি যেটা বলছি, ওই যে এআই কে ঘুরিয়ে দিলে আই এ। হুম। এআই হয় ধরো তোমার মেশিনারি ইন্টেলিজেন্স দেখাচ্ছে, আই এ তারা হয়তো নিজেদের সেলফ ইন্টেলিজেন্স দেখাচ্ছে, ইন্টেলেকচুয়ালিটি দেখাচ্ছে। আর প্লাস যেটা থাকে ওটা? প্লাস বলতে বেসিক্যালি এখানে আমরা সেটাকে হয়তো হাই ক্যাটেগরাইজ করছি, ঠিক আছে, কারণ
কিছু বছর আগে অব্দি বিষয়টা কিন্তু LGBTQ হিসেবেই ছিল। There didn't existed as such as IA বা হুম, IA নিয়ে খুব একটা কিন্তু আমার আলোচনাতে যাইও না হুম। বা IA খুব একটা categorized as such কিন্তু সেভাবে হয়ও না। Because IA ব্যাপারটা খুব generalized. It can be anybody. It can be anybody. যে কেউ হতে পারে। সো আইএটা কিন্তু আলাদাভাবে কোনো টার্মিনালাইজ তুমি করতে পারবে না। যেমন কি তুমি ট্রান্সকে করতে পারবে, বাইসেক্সুয়ালকে করতে পারবে, গে-কে করতে পারবে, লেসবিয়ানকে করতে পারবে, কুয়ারকে করতে পারবে। বাট আইএ গাইজ আর ভেরি, ভেরি সিমিলার টু অল আদার কমন পিপল। তার মানে আচ্ছা, কি দিস পিপল আর আনকমন পিপল? নো। দিস পিপল আর সুপার কমন পিপল। আচ্ছা, তুমি কিভাবে অনুভব করলে? ওকে, कहाँ से शुरू करूँ? ওকে, কামিং টু দ্য পয়েন্ট। দেখো বেসিক্যালি আমি আগেই যেটা একটা কিছুক্ষণ আগেই যখন আমি ট্রান্সদের নিয়ে বলছিলাম, তখনই আমি বললাম যে আমরা আমাদের যে হিডেন ফেমিনিজমটা, নট হিডেন ফেমিনিজম, আই এম সরি, আমাদের যে ইনবর্ন ফেমিনিজম যেটা, সেটা হয়তো আমরা অ্যাকোয়ার করি বা আমরা রিয়েলাইজ করি সব সিমেজে নয়। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি যেমন ক্লাস 6 থেকেই কিন্তু বুঝে গেছিলাম যে যেখানে আর ৫ টা নরমাল ছেলে, ছেলে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, অন্য ছেলে সুলভ অ্যাক্টিভিটিতে তারা আসক্ত হচ্ছে। সেখানে আমি কিসে আসক্ত হচ্ছি? ফুল তোলা, পুতুল খেলা, সাংসারিক জিনিসপত্রে আগ্রহী, মাকে ফলো করা প্রচন্ডভাবে। একটা মেয়ে কিভাবে তৈরি হয়? নিজের গ্রুমিং সে কিভাবে শুরু করে বলো তো? মাকে ফলো সর্বপ্রথম করে। তার মাকে দেখে। মায়ের সাজ, মায়ের অলংকরণ, মায়ের প্রসাধনী, এই ৩ টে জিনিস কিন্তু একটি মেয়েকে ভীষণভাবে ভেতর থেকে নারিশ করে। যে সে নিজেকে ভবিষ্যৎকালে ঠিক কিভাবে গ্রুম করতে পারে। এখনকার বর্তমান যুগে জেন জি জেনারেশনে বিষয়টা অনেকের কাছেই হয়তো এতটা হয়তো দ্রষ্টব্যমূল্য বা দৃষ্টান্তমূলক নাও হতে পারে। বাট আমার কোথাও না কোথাও মনে হয় যে এসব দিক থেকে একটা দেখো ফ্যামিলি ইন্ডালজেন্স এর ফ্যাক্টর তো রয়েই যায়। কারণ তুমি কিভাবে গ্রুমড আপ হবে সেখানে আর কারোর ভূমিকা থাকুক আর না থাকুক, একটি মায়ের ভূমিকা কিন্তু অনস্বীকার্য এবং হুম, সর্বাগ্রে স্বীকৃত। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে ধরো আমি যখন বুঝলাম যে ক্লাস 6 থেকে যে আমার মধ্যে এই নারীত্বটি আছে, আমি প্রথাগতভাবে বুঝতে শুরু করলাম ওকে তাই ঠিক আছে। সমাজ আমাকে ধরো সেখানে মেয়েলি বলছে, লেডিস বলছে, ডান্স করছি অনেক ছোট থেকে। মানে আমার ভীষণ একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আপব্রিঙ্গিং। তো একটা বনেদি ব্যাপার সেখানে আমার ফ্যামিলির মধ্যে। যৌথ ফ্যামিলি আক্ষরিক অর্থে একই ছাদের তলায় না থাকলেও আমার ফ্যামিলি যৌথ ফ্যামিলি। তো সেখান থেকে ধরো তুমি বুঝতেই পারছো এটা যৌথ ফ্যামিলি, তার বাড়ির মানে এল্ডেস্ট একজন সন্তান। সেই পুরুষ হয়ে জন্মে যদি নারীদের মতন আচরণ করে সেটা মেনে নিতে অনেকেরই কষ্ট হতে পারে। ও হুম, হয়ও হুম। জেনারেলি। অনেক কোয়েশ্চেনস উঠেছিল তখন যখন আমি ফার্স্ট আমার পায়ে আমি ঘুঙুর বাঁধতে যাই। আমাদের বাড়ির ছেলে হয়ে তুমি ঘুঙুর বাঁধবে কোন সাহসে? তুমি না পুরুষ সিংহ? আরে তাহলে কি লাইক ভগবান বিষ্ণু যে মোহিনী অবতারটা নিয়েছিলেন বা স্বয়ং আমাদের মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায় যে অহল্যালা। অর্জুন যখন বৃহন্নলা রূপ সরি, ধারণ করেন, বৃহন্নলা। হুম, হুম, তিনি কিন্তু বৃহন্নলা রূপ ধরেও কিন্তু গান্ডীব হাতে ধরতে পেরেছিলেন। বৃহন্নলা হয়ে কিন্তু গান্ডীব চালানো ভুলে যাননি অর্জুন। হুম, ঠিক তেমন ভাবেই আমি একটি নারীতে রূপান্তরিত হচ্ছি মানে এই নয় যে একটি পুরুষ যে কাজটা করতে পারবে সেটা একটা নারী হয় ফিজিক্যালি অ্যাসারশন হয়তো ডেফিনেটলি পারবে না একটা নারী একটা পুরুষের মতন। কারণ একটা পুরুষের সেখানে নৈতিক চাহিদা এক, একটা নারীর নৈতিক চাহিদা আরেক। সেটা কখনোই মিসম্যাচড হতে বা এক্সচেঞ্জ বা ক্রস কানেক্টেড হতে কোনোভাবেই পারে না। হুম, কিন্তু একটা পুরুষ তুমি যদি ধরো যে সংসারের দায়িত্ব নেওয়া বা সোশ্যাল আউটকামস রাখা বা কোনোভাবে নিজেকে সেলফ এস্টিম করা, সেটা কিন্তু আমি অ্যাজ আ মেয়ে অবতারে বা নিজেকে মেয়ে হিসেবে ট্রান্সফর্ম করেও কিন্তু আমি করতেই পারি। কারণ আল্টিমেটলি আমার বাড়ির সন্তান হিসেবে আমি যদি মনে করি যে আমার ফ্যামিলির কাছে আমি সেভাবে যদি দায়বদ্ধ থাকি এবং ফ্যামিলিকে আমি যদি সেইভাবে যদি প্রাধানিকভাবে যদি সাপোর্ট করতে পারি,
সেখানে আমার জেন্ডারটা বা সেক্সটা কি আদৌ ম্যাটার করে? আই ডোন্ট থিংক সো। হুম, একদমই। এটার ক্ষেত্রে আমি যখন ফাইট আমার শুরু হয় তখন থেকে মার অত্যাচার, টর্চার এগুলো তো আমাদের ট্রান্সদের জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। দিনের পর দিন আবদ্ধ থাকা, দিনের পর দিন মাথা এমনকি আমার লাইফে আমার এই নিয়ে আমার ৮ থেকে ১০ বার আমার সুইসাইডাল থটস ও এসছে, যার মধ্যে অলরেডি আমি ৬ বার আমি অ্যাটেম্প্টও নিয়েছিলাম। কিন্তু ওই রাখে হরিত মারেকে, আর মারে হরিত রাখেকে। হয়তো আজ সেই জন্মগতভাবে দীপ্তম চক্রবর্তীর ফাইট যদি না শুরু হতো, কোনোদিনই জন্ম হতো না এই মোহিনী চক্রবর্তীর। সরি, পুনর্জন্ম হতো না মোহিনী চক্রবর্তীর। এক্সাক্টলি। তো বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে স্কুলে যাওয়া, কোনো না কোনোভাবে বন্ধুদের কাছ থেকে প্রচন্ড সাপোর্ট পেয়েছি একদল। টিচাররা সবাই ভীষণ অমায়িক। আমি ধরো নিজে আমার প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে সেকেন্ডারি স্কুল যখন গেছি, সেখানকারও টিচার্স ধরো, ঠিক আছে? আমার প্রাইমারি শুরু হয় ধরো আ সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন আস্তে সেকেন্ডারির দিকে যখন এগোতে আরম্ভ করি, আরো তো ধরো অন্যান্য পুরুষদের প্রতি চেঞ্জেস আসছে, তাদের হরমোনাল চেঞ্জেস আসছে, তাদের যা হয় একটা স্বাভাবিক অ্যাডোলেসেন্স পিরিয়ডে যা চেঞ্জেস গুলো আমাদের মানবদেহে পরিলক্ষিত করা যায়। সেখানে দেখছি সব ছেলেরা দেখছি মেয়েদের প্রতি আকৃষ্ট হচ্ছে, মেয়েরা দেখছি মেয়েদের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাহলে আমি ভাবতাম, তাহলে আমার আকর্ষণটা একটা পুরুষের প্রতি যাচ্ছে কেন? Am I abnormal? Am I abducted? No, I wasn't. বিকজ আমি তখন এই উত্তরটা নিজের সাথে এই মানে ইকুয়েশনটা ফর্ম করতে আরম্ভ করলাম যে মেবি তাহলে আমি এমন কিছু পেয়েছি যেটা হয়তো আর ৫ জনের থেকে আলাদা। আর ৫ জনের থেকে দ্যাট ক্যান মেক মি স্পেশাল if I can put my efforts on it. And somehow life gave me a second chance after my entering of college. একটা সময় পর গিয়ে আমার নাচটা বন্ধ হয়ে গেছিল সময় চক্রাকারে। যা হয় একটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের চাপ থাকে। বন্ধ হয়ে গেছিল বলব না। বলা বাহুল্য একটি সাময়িক বিরতি নেয়া হয়ে গেছিল। কিন্তু অধ্যবসায়ের জিনিস একটা বিরতি নিলেও সেটা তো অনেকটাই পিচকামি হয়ে যায়। তার জন্য জিনিসটা আবার নতুনভাবে হয়তো আমাকে from zero হয়তো শুরু করতে হয়েছে বা হয়েছিল। আস্তে বিভিন্নভাবে Google সার্চ করতে আরম্ভ করলাম। বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ বাড়াতে আরম্ভ করলাম। Facebook এলো, বিভিন্ন সংগঠনে যেতে আরম্ভ করলাম। তখন কোথাও না কোথাও জানতে পারলাম আমি abnormal নই। আল্টিমেটলি আমি যেটা, আমি কোনো মেয়েলি ছেলে নই। আমি কোনো হোমো লেডিজ হাফ ছক্কা কেউ নই। আমিও একটা নারী। প্রবলেমটা কি? I was a নারী from outside. হুম, তো আমার তখন নিজেকে মনে হলো যে ওকে ফাইন। আমি তো নিজের আত্মাকে চেঞ্জ করতে পারবো না। বাট নিজের বডিকে আমি কোনোভাবে একটা সাকার রূপ দিতে পারি। শ্রী চণ্ডীতে দেবী দুর্গা খুব অদ্ভুতভাবে আ আমাদের একটি মানে আমাদের মতো নির্বোধদের একটি দৃষ্টান্ত দিয়ে গেছেন। হ্যাঁ, আমরা অবশ্যই নির্বোধ তার কাছে। কারণ তিনি সর্বজয়া সর্বজ্ঞেয়া। তাই তিনি দুর্গা। হুম, ঠিক আছে? তো সেই ভগবতী আদ্যাশক্তি কিন্তু এক কথা বারবার বলে গেছেন যে, "একৈবাহং জগতত্রং দ্বিতীয়ং কা মম পরা।" এই জগতে আমিই একমাত্র আধারীভূত শক্তি এবং আমা অন্ত দ্বিতীয় কিছু এই জগতে নেই। সুতরাং কালের নিয়মে এই জগতে একমাত্র one and only অনাদি ব্রহ্ম যদি আমিই হই, সে অনাদি ব্রহ্ম একটা অ্যাটমস যখন স্ক্যাটার করছে কেমিস্ট্রি ল অনুযায়ী, যখন ভিন্ন ভিন্ন ক্ষুদ্রাংশে যখন আমি বিভক্ত হচ্ছি, সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু এটা মনে করতেই পারি যে কোথাও না কোথাও কালের নিয়মে আমি ভগবতী আদ্যাশক্তি নই। হতেও পারার ধৃষ্টতা বা ক্ষমতা কোনটাই রাখি না। কিন্তু তারই দেখানো নিদর্শন যদি আমি ফলো করি, তাহলে তো এই লজিকটা খুবই কারেক্ট।
আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি। ধরো খুব লজিক্যালি শিবকে পাওয়ার জন্য শক্তি কিন্তু দুবারে ফিরেছিল। প্রথমবারই কিন্তু শিবকে সে লাভ করতে পারেনি। হুম, সতী পেরেছিল কি আলটিমেটলি শিবকে ধরে রাখতে পারেনি, পার্বতীর চলে উদ্দেশ্যে। যেতে হয়েছিল। নবজন্মে পার্বতী হয়ে ফিরে এসে সারা জীবনের জন্য তাকে আবদ্ধ করে রাখতে হয়েছিল, এবং তা ছিল একটি দীর্ঘমেয়াদী 1000 বছরের তপস্যা। যোনি জন্মের পর সে পেয়েছিল পার্বতীর জন্ম। সুতরাং এখানে তো ভাই আমি এক জন্মেই সেই কাজটা করছি, ক্ষতিটা কোথায়? বাহ! সুন্দর ভাবনা। এটাই। কখনো মনে হয়নি যে না থাকি না, ছেলে হয়েই থাকি। আর মেয়ে হওয়ার চেষ্টাটা করব না। এতটা লড়াই আর লড়ার দরকার নেই। এই যে বললাম যে মানুষ যখন দেখবে নিজের মনের মধ্যে একটা সেলফ অ্যাফার্মেশন জাগিয়ে তোলে না, মানুষ দেখবে ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষ কিছু ভালোবাসুক আর না বাসুক নিজের এক্সিস্টেন্সকে বজায় রাখতে ভীষণ ভালোবাসে, জানো তো? ভীষণ ভালোবাসে। সেটা একটা পুরুষ হোক, নারী হোক, একটি রূপান্তরিত নারী হোক, এটি রূপান্তরিত পুরুষ হোক, বা একটি ক্লিব হোক, যাই হোক, নিজের এক্সিস্টেন্স কিন্তু কেউ হারাবে না। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তুমি নিজের এক্সিস্টেন্স বজায় করার জন্য আজকে তুমি এখানে তুমি পডকাস্টিং এ বসে থাকছো, হতেই পারে ডে সেকেন্ডে তুমি কারো তুমি মৃত্যুদণ্ডেও দণ্ডিত করতে পারো নিজের এক্সিস্টেন্স বজায় রাখার জন্য। কথাটা খারাপ বললাম? প্রয়োজনে লক্ষ্মীও কিন্তু কালী হতে পারে। একদম। ঠিক তেমন ভাবেই আজকে কোথাও না কোথাও দাঁড়িয়ে থেকে তুমি যেই কথাটা বললে তার প্রত্যুত্তরে আমি একটা কথাই বলবো, জীবনটা আমাকে একবার সুন্দরভাবে বাঁচার সুযোগ দিয়েছে, আমি সেটা পূর্ণ প্রজাপতি হয়ে বাঁচবো না? কেন শুঁয়োপোকা রূপে মানে কালের নিয়মে আমি একটা চাপে পড়ে একটি মুক কীটের মধ্যে আমি বেঁচে থাকবো? কেন? কেন আমি নীল আকাশের ডানায় উড়বো না নিজের প্রজাপতির রঙে? দুনিয়াও একদম। দেখুক যে একটি শুঁয়োপোকাও একটি প্রজাপতিতে রূপান্তরিত হতে পারে, এবং এত সুন্দরভাবে পারে। এই জগৎ সবই তো সেই প্রকৃতির সৃষ্টি, সে পরম পুরুষ পরমা প্রকৃতির সৃষ্টি। তো সেখানে আমরা তো 84 লক্ষ যোনি অতিক্রম করে যদি আমরা একটা মানুষ জন্ম পাচ্ছি, এতই হেলাফেলার সে মানুষ জন্মটা। লাইক লোকে কি বলবে সেটার জন্য আমি নিজেকে একটি গৃহজালে, একটি সাংসারিক মোহমায়ার জালে আবদ্ধ করে রাখবো? সরি গো, আমার দ্বারা সম্ভব নয়। তাই তখন থেকেই আমি ঠিক ভেবে নিয়েছিলাম যে জীবনে খেতে পাই আর না পাই, নিজের জীবনটাকে নিজের ছন্দে বাঁচার অন্তত একটা চেষ্টা অন্তত আমি করব, পারি কি না পারি। আর আজ তোমাদের সামনে হয়তো বসে কথা বলছি, আছি, এক্সিস্ট করছি মোহিনী চক্রবর্তী হিসেবে। এটাই। জীবনের সবথেকে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো? প্রচুর। কি খারাপ যায়নি? একটি মানুষ যখন জীবনে সবথেকে খারাপ বলছো, জীবনে কোনোদিন একই সাথে অন্নাভাব, একই সাথে পেটে লাথি পড়া, একই সাথে সর্বহারা হওয়ার যন্ত্রণাটা সে মানুষ বোঝে, যে মানুষকে সবার ১ম এ এই কটাক্ষে কটাক্ষিত করে দেওয়া হয় যে, "তুই আলাদা, তুই এক ঘরে, তুই এক ঘরের কোনো, তুই এক্সিস্ট করিস না, কেউ নয়। তুই কারোর কন্যা হতে পারিস না, কারোর প্রেমিকা হতে পারিস না, কোনো ছাত্রী হতে পারিস না, কোনো শিক্ষিকা হতে পারিস না, কোনো সমাজদ্রষ্টা হতে পারিস না। কেন? তোর জীবন যে অভিশপ্ত, তোর যে ট্রান্সের জীবন, ট্রান্সের জন্ম পেয়েছিস। ছি, ছি, এসব তোকে মানায় না। ঘরে থাক।" এই হচ্ছে সবথেকে যন্ত্রণাদায়ক। যখন নিজের এক্সিস্টেন্স বজায় রাখতে গিয়ে তোমাকে তিলে, 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 তিলে প্রত্যেকটা মুহুর্মুহু পদক্ষেপে একের পর একটা জিনিসের তোমাকে জলাঞ্জলি স্বরূপ বিসর্জন দিয়ে দিতে হয়। এটা জেনেও যে সেটা আঁকড়ানোর জন্য তুমি পয় পরিষ্কার হয়ে তোমার জীবনের মানে সর্বোৎকৃষ্ট প্রচেষ্টা তুমি চালিয়ে গেছো। স্টিল তুমি পাওনি সেটা। তুমি বলবে ভাগ্যে থাকেনি? আমি মনে করি না। আমার ভাগ্য ঈশ্বর বিধাতা আমার জন্মের সময় লিখে পাঠিয়েছেন ঠিকই।
আমার ভাগ্যকে আমি চেঞ্জ করতে পারি না ঠিকই। কিন্তু আমার ভাগ্যকে নবরূপ দিতে আমি অবশ্যই পারি। যদি আমি চাই, যদি আমি চাই। দারুণ। একটা ঘটনার কথা মনে পড়ে গেল। বলি তাহলে। আম খারাপ পরিস্থিতি বললে না? অ্যাকচুয়ালি আমরা ট্রান্সরা সবথেকে আগে এই যে আমার আমিত্বটা, এই আমিত্বটাকে ধরে রাখার জন্য আমরা যে কত কিছু ভাবে আমিত্বের বাহ্যিক রূপটার বিসর্জন ঘটিয়ে ফেলি আমরা হয়তো নিজেরাই অবলীলায় বুঝতে পারি না, জানো তো? বিসর্জন ঘটানো মানে কি বলো তো? অবলীলায় অজানাতে তুমি হয়তো সেখানে কোনো কিছুর আশায় গিয়ে, কোনো কিছু লাভ করার আশায় গিয়ে তোমার আরো উল্টে ক্ষতি হয়ে যায়। একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। একটি বাচ্চা সে যখন নিজেকে আস্তে, আস্তে গড়ে পিঠে নেবে, তখনও হয়তো ভাবেনি যে ভবিষ্যতে সে কোনোদিন কোনো পূর্ণাঙ্গ নারী হয়ে উঠতে পারবে আদৌ। তখন সে সমাজের কাছে একটি আখ্যায়িত একটি ছোট্ট মেয়েলি ছেলে। মেয়েদের মতন কথা বলে, মেয়েদের মতন নাচে, মেয়েদের মতন বাঁ হাত নেড়ে, নেড়ে কথা বলে, মেয়েদের মতন চলন-বলন, হাঁটা চলা সবকিছু। এগুলো তো তোমরা দেখছো, মনটা পড়ছো কজন? আমার প্রবলেম এটাতেই। মনটা পড়ছো কজন? হুম। তোমাদেরটা নিয়ে পড়েছি না তোমাদেরটা খেয়ে পড়েছি? না তোমাদেরটা মেরে পড়েছি? তাহলে তোমাদের এত অসুবিধা কোথায়? আজকে যখন কোথাও না কোথাও তুমিও পড়াশোনা করেছো, আমিও পড়াশোনা করেছি। আজকে দুনিয়ার প্রত্যেকটা মানুষ নিজেকে কোথাও না কোথাও একটা স্টেবল করার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য আশা করি কিছুটা পুঁথিগত বিদ্যা থাকা খুব আবশ্যক। এই জগতে এখনকার একবিংশ শতাব্দীতে অজ্ঞানী হয়ে বাঁচা মানে মূর্খের মতন বাঁচা। তার থেকে গতি করা অনেক সুন্দর আমি মনে করি। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ধরো আজকে একটি বাচ্চা যখন ক্লাস 7-8 এ জীবনের ১ম রং চিনছে, কৈশোরের ১ম পদ্ম যখন প্রস্ফুটিত হচ্ছে এবং কোথায় প্রস্ফুটিত হচ্ছে? সেই জলাশয়ে, সেই জলাশয় স্বরূপ শিক্ষকের কাছে। যে জলাশয় তোমাকে নারিশমেন্টটা দিচ্ছে সেই পদ্মটা কি জাগার জন্য, প্রস্ফুটিত হওয়ার জন্য। কিন্তু সেই পদ্মটা কিন্তু আদৌ জানে না যে সে জলাশয়ের মধ্যে লুক্কায়িত আছে একটি গোপন হলাহল বিষের সুড়ঙ্গময় পথ। সে কিন্তু সত্যিই জানে না যে মুহূর্তের মধ্যেই তার এই অর্ধপ্রস্ফুটিত ওই পাপড়িগুলো দুমড়ে মুচড়ে একাকার হয়ে যেতে পারে। ঠিক যেমনটা হয়েছিল আমার সাথে। আমার যখন ক্লাস 9 এ আমার একজন টিচার ছিলেন। তো আমি এখানে তার নাম নিতে একেবারেই অনিচ্ছুক। তো সেখান থেকে দাঁড়িয়ে ধরো একটা টিচার, সে তো আমার শিক্ষক, গুরু। তাকে আমি গুরু হিসেবে দেখছি। হতে পারে সে আমার দাদার বয়সী, সে আমার বন্ধুর বয়সীও যদি হয় তাও আমি তাকে গুরু হিসেবেই দেখব। যেটুকু টাইম আমি তার কাছে শিক্ষাটা লাভ করছি, আশা করি আমার মনে হয় এটা এই ডেকোরামটা মেইনটেইন করা উচিত। কিন্তু আমি একবারও বুঝতে পারিনি সোমা যে কোথাও না কোথাও কবেই হয়তো আমি তার ফ্যান্টাসি ওয়ার্ল্ড এ আমি পদার্পণ করে ফেলেছি। আমারই অজান্তে। তিনি হয়তো মুহুর্মুহু ফ্যান্টাসি হয়তো আমাকে নিয়ে করে ফেলেছেন একটি ভোগ্যা বস্তু হিসেবে। সরি, তখনও তো নারী হয়নি, ভোগ্য বস্তু হিসেবে। গ্রামাটিক্যাল এরর। সো সেখান থেকে দাঁড়িয়ে একটি সময় যখন আমি বুঝতে পারি যে ক্লোজনেসটা বাড়ছে এবং সেটার ক্ষেত্রে যখন আমি নিজের প্রোটেস্ট ব্যাকটা করতে যাই, সেটার ফলস্বরূপ আমাকে মোলেস্টেড হতে হয়। ওয়াও! শিক্ষার কি দারুণ প্রতিদান না? মানে শিক্ষিত হওয়ার জন্য চেষ্টাটার কি দারুণ প্রতিদান। দারুণ না? You went there for learning success and you got the feedback in form of molestation. Wow! What a cruel world. আমি কিন্তু হারিনি। কেঁদেছিলাম হয়তো। বিকজ সদ্য ছোট কিশোর শরীর তো, সেখানে হয়তো থাবার দাগ হয়তো এত তাড়াতাড়ি হয়তো শুকাতে চায়নি। ঠিক আছে? এত ক্ষত হয়তো সারার হয়তো মানে
সেইভাবে হয়তো সময়টা হয়তো পাইনি। কারণ জীবন তাকে গতিচ্ছন্দে নিয়ে এগিয়ে গেছে অনেক আগেই। যে তোমার একটা মহা অশ্বমেধ যজ্ঞ বাকি আছে। সে নারী হবার অশ্বমেধ যজ্ঞ। যা চিরন্তন আমার সব ট্রান্স দিদিরা, ট্রান্স মায়েরা, ট্রান্স বোনরা এবং আমার ট্রান্স বোনরা হয়তো করে আসছে যুগ যুগান্তর ধরে এবং আবহমান কাল ধরে এটাই ঘটমান থাকবে। এটাই স্যাড রিয়ালিটি আমাদের ট্রান্সদের। তো সেখান থেকে দাঁড়িয়ে থাকতে 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 আজকে যখন আমি মনে করছি গিভ আপ করবো, গিভ আপ করবো, লাইফে খুব কিছু কিছু মানুষের উত্থাপন হয়। উম, এক হয় ধরো বলতে চাই আমার ফ্যামিলি থেকে কিছু মানুষ, ইনক্লুডিং আমার মা, মানে অবশ্যম্ভাবী ভাবে যখন কেউ ছিল না তখন তারাও ছিলেন একটি মুহুর্মুহু শক্ত ঢাল হয়ে। এবার আসি বন্ধুত্বের সংখ্যায়। বন্ধু কোট আনকোট, ওরে বাপরে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আমি কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করলাম সময়ের সাথে সাথে যে তাৎক্ষণিক তিনটে জিনিস বুঝলাম বন্ধুর, সরি চারটে। সামাজিক বন্ধু, তাৎক্ষণিক বন্ধু, সুযোগ সন্ধানী বন্ধু এবং চিরদিনের বন্ধু। এটা কিন্তু হয়তো শুনতে খুব ইউনিক লাগতে পারে যে বন্ধুর আবার এত রকমের ক্লাসিফিকেশন। হ্যাঁ, এই ক্লাসিফিকেশনটা মোহিনী চক্রবর্তীর করা। এটা আমি জানি না কতজন হয়তো এইভাবে ক্লাসিফাই করেছে, বাট আমার জীবদ্দশায় আমি বুঝে গেছি যে এই চারটেতে আমি আমার সব বন্ধু দলকে সংক্ষেপে ফেলে দিয়েছি। সামাজিক বন্ধু, সমাজের সামনে তোমার বন্ধু, অন্তরে আমি জানি না হু ইজ মোহিনী চক্রবর্তী। হু আর ইউ? আই ডোন্ট নো ইউ। কে তুমি? দুদিনের তো হিজড়ে একটা, তোমাকে আবার সমাজের সামনে দাঁড় করানো যায়? তখন আমার কাছে কোনো পজিশন নেই তো কি বলতাম। হুম। আজকের লোকালয় মোহিনী চক্রবর্তীর এত ফ্যান ফলোয়িংস, এত হ্যান ত্যান গোষ্ঠীর পিন্ডি ছিল না তো তখন। ফাইট করার মতন কোনো প্ল্যাটফর্ম, কোনো স্ট্রং এজেন্ডা তো ছিল না আমার। কি করতাম? তাৎক্ষণিক বন্ধু। বিপদ যখন বাড়ছে তখন তৎক্ষণাৎ ভাবে সেই মুহূর্ত বা সেই বছরের জন্য সেই বন্ধু আসছে। কাজ বলে কথা বলে বেরিয়ে যাচ্ছে বন্ধুত্বের ইতিগজদি। সব থেকে বিষাক্তপূর্ণ তো হচ্ছে সুযোগ সন্ধানী বন্ধু। সময়ের তালে আসবে, ভাবনা দেবে, চিন্তা দেবে, প্রশ্রয় দেবে, বন্ধুর থেকেও বেশি কিছু হওয়ার প্রতিশ্রুতি দেবে। লাস্টে কি করবে জানো? তোমাকে গামছার মতো নিংড়ে তোমার সর্বনির্যাসটুকু আরোপণ করা হয়ে গেলে তোমাকে জাস্ট ওই টিস্যু পেপারটা এটার মতন ছুঁড়ে ফেলে দেবে। তুমি হয়তো স্বপ্ন দেখছো, রাপুনজেল, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, স্বপ্ন সাজাচ্ছ তুমি আস্তে আস্তে, বুঝতে পারছো তুমি একটা জায়গায় যাচ্ছ, কিন্তু আহ, তখন আর তো কিছু নেই তাকে প্রতিশ্রুতি দেওয়ার মতন, তাকে বোঝার মতন। থেকে যাও, প্লিজ থেকে যাও, বলার তো কিছু নেই। তো রাখতে পারিনি, রাখতে পারিনি। জীবন কিন্তু এখানেই আমাকে সুন্দর উপস্থাপনা দেয়নি, শুধু মোলেস্টেশন নয়। অপেক্ষা করছিল অনেক কিছু, অপেক্ষা করছিল শত যন্ত্রণা, সিগারেটের দাগ, সিগারেটের ছ্যাঁকা অপেক্ষা করছিল আমার জন্য। অপেক্ষা করছিল কাঁটা চামচ ভুকিয়ে মারার। হ্যাঁ, পুরুষ বলছো না, এই স্বীয় কিছু তাৎক্ষণিকভাবে কিছু আমার জীবদ্দশা বাইসেক্সুয়াল পুরুষ এসে আমার জীবনটাকে এক চক্রাকারে ঘুরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে ইউ আর নাথিং। এক চক্রাকারে ঘুরিয়ে দিয়েছে। একটা ছোট্ট বাচ্চা যখন সে আস্তে 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 জীবনের পরিমাপটা, পরিকাঠামোটা বুঝে উঠছে, তুমি কিন্তু একটা পরিণত বয়সের পুরুষ, তুমি কিন্তু জেনে শুনেই তার জীবনে তুমি এন্টার করছো অ্যাজ আ বন্ধু হিসেবে ইনিশিয়ালি। আমরা বলি
আমার ফার্স্ট এক্স বেঁচে নেই, এই দুনিয়ায় নেই। সেকেন্ড এক্স যে আসে বন্ধুরূপেই তো আসে যে কোনো মানুষ সম্পর্কের ক্ষেত্রে। বন্ধুই যখন বললাম সম্পর্কটাই বা বাদ রাখি কেন? তো সম্পর্কে এলে দেখবে টানাপোড়েন, টানাপোড়েন, টানাপোড়েন। আর আমরা মেয়েরা না চট করে ধরা দিতে চাই না। এটা আমাদের খুব ব্যাড হ্যাবিট, ধরা দিতে চাই না। আমরা কি করি বলতো? ওই যে এটা কিন্তু আমাদের কোনো বদমাইশি নয়। আজকে আমি খুলছি টু অল মাই ডিয়ার পুরুষ সিংহ পিপল, টু অল মাই ডিয়ার ম্যাসকুলিন ডার্লিংস, আমরা কিন্তু এটা কিন্তু জেনে শুনে পারপাসফুলি করি না। কেন বলতো? মেয়ে হওয়ার তো একটা জ্বালা আছে আল্টিমেটলি। সেই জ্বালার অনুবীক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে কোথাও না কোথাও আমরা এটা বোঝার চেষ্টা করি যে তুমি আমাকে পাওয়ার জন্য কতটা প্রগতিশীল হতে পারছো, কতটা ভাবুক হতে পারছো, কতটা প্রজননশীল হতে পারছো, কতটা চিন্তাশীল, কতটা ধৈর্যশীল হতে পারছো এবং কতটা আপেক্ষিকশীল হতে পারছো। কোট আনকোট ভাবে তো লাইক সবাই টম ক্রুজ হয়ে চলে আসে। বিষয়টা এরকম। সবাই লাইক আমরা যদি রাপুনজেলের স্টোরিটা পড়ি, সেই কেশবতী কন্যার যে রাজপুত্র আসতো তার কেশ বেয়ে বেয়ে, সেই রাজপুত্র আমার অলিক সাম্রাজ্যের দুনিয়া আমরা কল্পনা করে ফেলি যে ইয়েস, দিস ইজ দ্য মিস্টার পারফেক্ট ফর মি, দিস ইজ দ্য আইডিয়াল ম্যান ফর মি, আই ক্যান মেক মাই লাইফ এনাফ হ্যাপিয়ার জাস্ট লাইক আ হেভেন উইথ হিম, গো টু হেল এনিথিং। দিয়ে কি করি? নিজেদের তখন আমরা অবলীলায় সবকিছু ভুলে জাস্ট লাইক নিজেদের পার্বতী রূপে তাদের চরণতলে সমর্পণ করে দিই। কথা ছিল তাদের ধরা দেওয়ার, তাদের ধরা দেওয়ার, নিজেরা তাদের চরণ ধরতে ব্যস্ত হয়ে যাই। কি করার? স্যাড রিয়ালিটি। অ্যান্ড ঠিক তখন সেই সুযোগটা নিয়েই সেই মানুষটি যদি তোমার কাছে এসে বলে যে আমি তো আছি তোর বন্ধু হিসেবে, আছি, দ্য ওয়ার্ড ইটসেলফ সাজেস্টস আ লট। আছি, আছি, আছি তো কোথায়? তোমার এক্সিস্টেন্স কোথায় আমার জীবনে? কোথায়? নেই তো। তুমি লোকের সামনে বড় ট্যাগ দিয়ে বোঝাবে তুমি আমার লাইফে আছো? খাতায় কলমে বোঝাবে? লোকের সামনে জাহির করছো যখন তোমাকে কোনো নিয়ে কোনো পাবলিক গ্যাদারিংস এ যাচ্ছে, তুমি তখন এমন বাহবা দিচ্ছ যেন আমিই তোমার চোখে সেই মহা মহীয়সী নারী। তুমিই তখন আমার উত্তম কুমার, আমিই তোমার সুচিত্রা। তখন এমন একটা ব্যাপার তোমার মনের মধ্যে। এদিকে একবার চোখের আড়াল হয়ে তোমার হিংস্র রোমিও রূপটা বেরিয়ে চলে আসবে ফট করে। আরে অদ্ভুত তো। আমি তো কমিটমেন্ট চাইছি না। তুমি তো নিজেকে এমন স্পেরিক্যাল ওয়ার্ল্ড এ গড়ে নিচ্ছ, এমন ম্যাজিক্যাল ভাবে গড়ে নিচ্ছ, সেখানে আমার একটা কমিটমেন্টের চাহত, একটা আশা তৈরি হয়ে যাচ্ছে, একটা প্রত্যাশা তৈরি হয়ে যাচ্ছে। তা কি খুব অন্যায়ের? আশা করি অন্যায় নয়। আজকে আপনিও তো একটা নারী। কথাটা কি খুব অন্যায় কিছু বললাম? সেখান থেকে দাঁড়িয়ে বা এটা হয়তো আমার ক্ষেত্রে আমার অনেক সো কল্ড পুরুষ ভাইরা, পুরুষ বন্ধুরা, পুরুষ গুরুজনরাও হয়তো বুঝে এসছেন যারা এই জিনিসগুলো। দের সে আয় বা দুরুস্ত আয়, যারা হয়তো এই রিয়ালাইজেশনটা অলরেডি হয়তো পার করে গেছেন, তারা হয়তো এটা নিয়ে আর কোনো সো কল্ড কোনো কোয়েশ্চেন তুলবেন না আমার এই কথাটার পরিপ্রেক্ষিতে। কিন্তু প্রবলেমটা হলো সেখানেই সোমা, যেখানে দাঁড়িয়ে থেকে তোমার সেই তাসের ঘরটা তৈরি হয়ে গেল একটা বিশাল প্রাচীর সম অট্টালিকা স্বরূপে, এবং ঠিক সাডেনলি তুমি বুঝতে পারলে তুমি এমনভাবেই তার এক দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠেছ, যেখানে সে এক দর্শনটাই বা সে এক পলকের কণ্ঠস্বরটাই তোমার জীবনের একটি প্রমুখ অক্সিজেন হয়ে দাঁড়িয়ে যাবে। তোমার বাঁচা, মরা, নাওয়া, খাওয়া, দাওয়া, পড়া, কাজ করা সব ডিপেন্ড করবে সেই একটি ভয়েসের উপর, একটি কণ্ঠস্বরের উপর, একটি ফোন কলের উপর, একটি মেসেজের উপর, একটি আশার উপর, একটি দেখার উপর। তুমি কিন্তু আর কিছু চাইছো না। তার মনের মধ্যে কিন্তু অনেক রকম প্ল্যানিং চলছে। সে এরকম কৃষ্ণ ঠাকুর হয়ে হয়তো বিভিন্ন গোপীর সাথে হয়তো রাসে মত্ত, তুমি জানোই না।
তুমি কি নিজেকে বৃন্দাবনেশ্বরী রাধা ভেবে বসে আছো? লে হালুয়া। সরি। আজীব দুনিয়ায়। ঠিক আছে, তুমি নিজেকে বৃন্দাবনেশ্বরী ভাবছো, এদিকে ও যে তোমাকে পাড়ার সেই চায়ের দোকানের পাঁশকুড়ানি টুকু ভাবছে না, এটা ভাবার মতন তো সময় নেই তো। আমার ঘোরটা কাটুক, মহামায়ার মহাজালের মহামায়ায় যে আমরা তখন আবদ্ধ, সরি, প্রেম মায়ায় আবদ্ধ। ঠিক আছে, সো নিজের জীবনের সর্বোত্তম অক্সিজেনটুকু যখন তার স্বরূপে উজাড়িত, একটা সময় পর গিয়ে বুঝতে পারছি আমার জীবনের প্রকাণ্ড হলাহল তো সেই, প্রকাণ্ড স্বরূপ হলাহল তো সেই। মানে সর্বনিম্ন সর্বনিকৃষ্টতম মানে কীট পতঙ্গের ন্যায় যদি কিছু হয়ে থাকে, সেটা আমার জীবনের সর্বোত্তম এই তো। আরে ভাই, আমার জীবনের মহাদেব বানানো চেয়েছিলাম, তুমি তো জ্যান্ত মহিষাসুর হয়ে বসে আছো আমার জীবনের। হুম। তোমার তো বধ অবশ্যম্ভাবী। বৃত্তিসুলক বধ না হোক, তোমার চেতনাসুলক বধ হোক, অন্তত আমার এই বার্তাতেই তোমার চেতনাসুলক বধ হোক। আজ আমি জানি সে হয়তো সে আমাকে শুনছে বসে বসে, সে দেখছেও আমাকে বসে বসে, এবং ঠিক তার জন্যই আমার এই মেসেজটা। এক্সিস্ট করছো আমার লাইফে, এখনো বলছি সময় থাকতে যদি করার মতন থাকে করো, কারণ জীবন কিন্তু তোমাকে সবসময় দ্বিতীয় সুযোগ নাও দিতে পারে। এবং লাইক সামটাইমস স্পিক আর সিলভার বাট সাইলেন্স ক্যান বি গোল্ড। একদিন আমার এই নিদারুণ নিশ্চুপতাটাই যেন তোমার জীবনে সর্বন্তকরণ অভিশাপে রূপান্তরিত না হয়ে যায়, যাতে তুমি সর্বহারা রূপে পরিচিত হও। একটা নারী হয়, সেখানে একটা নারী হিসেবেই বলছি, নারী হয় মা, নারী হয় বোন, নারী হয় কন্যা। সেই নারী কিন্তু আবার জলের বন্যাও হতে পারে, তোমার জীবনে প্লাবনও আনতে পারে, খরাও আনতে পারে, তোমার জীবনকে সুন্দর রূপে প্রজননশীল করতেও পারে, আবার কালীর মতন তোমার জীবনের অবলীলা মহাধ্বংসেও সে রণরঙ্গিনী হতে পারে। তাই আমি মনে করব সময় এখনো আছে, কোনো নারীকেই আমরা যেন হালকা রূপে যেন না ধাবিত করার চেষ্টা করি। কারণ জীবন কখন কাকে কি মোড়ে কি রূপে দাঁড় করাবে, উই নেভার নো, উই নেভার নো। তো এখান থেকে যদি মানে এই সকল পুরুষরা বেসিক্যালি কি হয় বলো তো, লাইক একটা টাইমের পর সে হয়তো তোমার থেকে সে ফিজিক্যাল নিডসটাও তোমার হয়তো পুরো করে নিয়েছে। খুব বাস্তব কথা, খুব রসের কথা। আরে বাপরে, আমার ম্যাসকুলিন ভাইদের তো খুব রস উঠে গেল কথাটা শুনে। ফিজিক্যাল নিডস, ফিজিক্যাল নিডস, ফিজিক্যাল নিডস, দারুণ একটা কথা বলে দিলাম, তাই না? কিন্তু এখানেই তোমরা ডিয়ার পুরুষ পিপল অ্যাগেন লাইক অবজেক্টিং ইউ গাইস, এটাই ভুলে যায় যে দুনিয়ায় এখনো কিছু কিছু মেয়ে এই সেন্সিবিলিটিতে বাস করে যে আমি যদি আমার শরীরটা তোমাকে যদি সমর্পণ করছি, আমি কিছু বুঝেই করছি। হোদবোধ জ্ঞানহীন সম্পন্না তো মানুষ নই, মূর্খ তো নই। কাণ্ডজ্ঞানহীন ছাড়াই জাস্ট একটা জীবনের একটা দাহিকা তরঙ্গ উঠলো, বেশি শক্ত বাংলা হয়ে গেল আই গেস, দাহিকা তরঙ্গ, সেক্সুয়াল কারেন্ট। এবার শুনতে খুব ভালো লাগবে, এই যে ইংলিশ বলে দিলাম ফট করে, খুব ক্লাসি হয়ে গেল বিষয়টা। যাই হোক, হোয়াটএভার। তো বিষয়টা হচ্ছে যে এই দাহিকা তরঙ্গ যখন তৈরি হয়ে গেল, তখন করে নিলাম মানে এই নয় কিন্তু যে তুমিও সেটা একটা আপ্লুত হয়ে ওই রাত গাই বাদ গাই হয়ে এক কোনায় ফেলে দেবে না। সে তোমাকে জীবনের কনস্ট্যান্ট ভাবছে বলেই তোমাকে কিন্তু বিশ্বাসের অন্তঃকরণে রেখে নিজের সর্বস্বটুকু উজাড় করছে। আর তুমি কি করছো? ন্যাপকিনে পিসছো, ন্যাপকিনের মধ্যে মধু দিয়ে তোমাকে যে জরি জিপটে রাখতে চেয়েছো না, তুমি সেই ন্যাপকিনের মধ্যে উজালা ঘুলছো, জীবনকে এবারে কালিমালিপ্ত করার প্রকাণ্ড চেষ্টা। আরে কি দরকার এত মেকি হওয়ার? কি দরকার ভাই? ইফ ইউ হ্যাড দ্যাট নিডস ইউ কুড হ্যাভ সেড মি ভেরি ফার্স্ট। তার জীবনের সর্বচাহিদা আমি অ্যাজ এ মেয়ে হিসেবে মিটিয়ে দিচ্ছি কোথাও না কোথাও, নট অনলি অ্যাবাউট বডি নিডস, সব দিক থেকে। বিপদ বলো, আর্থিক অসঙ্গতি বলো, যাই হোক, আমি এখানে দেখো নাম কিনছি না, কিন্তু করেছি তো, সেটাও তো কোনো প্রকারে মিথ্যা নয়। জাস্ট তোমার আশ্রয়টুকু পাওয়ার জন্য আমার জীবনে,
আমার জীবনে কি আশ্রয়ের অভাব? না। আজকে আমার বাবা হয়েছে হয়তো গত ৯ মাস চলছে। সেখানে একটি বলো তুমি নিজে মেয়ে হয়ে, একটি মেয়ে কিন্তু বাবার মধ্যে যে কানেকশনটা পায়, সেটা কিন্তু একটা অন্য লেভেলের কানেকশন হয়। একটা মেয়েদের সাথে একটা বাবার কানেকশন। প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। ইফ আই এম নট রং। তো সেখানে যখন সে বাবা ওয়ার্ডটা যখন হঠাৎ করে অফ হয়ে যায় না, আমি অন্তত মনে করি যে আমার যে ভালোবাসার মানুষ, আমি কোথাও না কোথাও ওই হারানো বাবা স্বরূপ ছায়াটা তার মধ্যে হয়তো আমি দেখতে পাবো। একটা আশ্রয় হয়ে যাবে যে, একটা ডিপেন্ডেন্স এর জায়গা হয়ে যাবে যে। মানে তুমি না থাকলে কি আমি কি আলু সেদ্ধ ভাত খেয়ে আধপেটা খেয়ে মরে যাবো? ডেফিনিটলি না। কিন্তু আমি জানি একটা পুরুষকে রাখা মানে জীবন হয়তো ট্রাভেল অনেক মেয়েরাই বলবে। আমি যেচে হয়তো সে ট্রাভেলটা নিতে চাইছি কারণ এইটার আশায় যে আমার তো একটা জিনিস নেই, আরেকটা জিনিস থাক। একটা আশ্রয় সুলভ থাক। কিন্তু তুমি আশ্রয় সুলভ সেই জিনিসটা জেনেও তুমি সেই মহিলাটিকে পথমাঝে তুমি নিরাশ্রয় নিরাভরণা করে ছেড়ে দিচ্ছ। এটা তো ভীষণ অন্যায়। ভীষণ অন্যায়। তো এটাই বলার। আশা করি তুমি বুঝতে পারছো। একদম। আচ্ছা, আ এবার একটু আমরা আবার সাবজেক্টে আসি। ডেফিনিটলি। অনেকেই না এখনো মনে করে যে এই যে নিজে মেয়ে হয়ে ছেলে ভাবা বা নিজে ছেলে হয়ে মেয়ে ভাবা, এটা একটা মেন্টালি কোনো সমস্যা। চিকিৎসাও চলে। তুমি কি হ্যাঁ। বলতে চাও এই বিষয়ে? To my all dear psychologists, if you can be sweet as honey, I can be your sweetheart. If you can be harsh with me, I can be your diehard cactus. Be very sure of that. কারণ কোনো সাইকোলজি কোনোদিন তোমাকে এটা বলে দিচ্ছে না, খুব ভ্রান্ত স্বরূপ ধারণা যে কেউ ইচ্ছা করে মেয়েদের মতন আচরণ করছে বা কেউ ইচ্ছা করে কোনো মেয়ে ছেলেদের মতন আচরণ করছে। না, কোনোভাবেই না। হরমোনস আর দেয়ার ডেফিনিটলি। এবং আমি খুব দুঃখের সাথে মানে খুব লজ্জার সাথে এটা বলছি, তোমার প্রিভিয়াস লাইফে আমি দেখেছিলাম তোমার কোনো একজন লাইক ইউ নো কোনো একজন দিদি বা বোন কেউ হবেন, তিনি এসছিলেন তোমার পডকাস্টিং এর সঙ্গতি প্রদান করতে। কিন্তু লাইফটি একটি পক্ষে চলতে, চলতে হঠাৎ করে এত অসঙ্গতিপূর্ণ হয়ে যাবে বেশ কিছু কনসেপ্ট রিলেটেড, যেখানে সে একটি প্রাধানিক মহিলা হয়ে তিনি এইটুকুই বলতে বা ক্লেরিফাই করতে পারছেন না যে একটি গে হওয়ার পিছনে বা একটি লেসবিয়ান হওয়ার পিছনে যে আদৌ যে সমষ্টিগতভাবে জিন্সদেরই যে ভূমিকা বা সর্বান্তকরণ ভূমিকা থাকে না। ভীষণভাবে সমষ্টিগতভাবে ভুল কথাটা। তোমার বাবা গে ছিলেন না তুমি গে হয়েছো। তোমার বাবার জিন এসছে তোমার মধ্যে। ভুলভাল কথা বলছো কেন? মানুষকে কেন ভুল প্রচার করছো? আমার বক্তব্য এখানে। যেটুকু বলবো কাট শট বলবো, মেরে দেবো ওখানেই। আমার বক্তব্য ওখানে। তুমি আমার দিকে একটা আঙুল তোলার আগে ভাবতে হবে বাকি ৪ টা আঙুল বস তোমার কিন্তু অলরেডি তোমার দিকেই ঘোরানো আছে। বি ভেরি কেয়ারফুল। ৪ হাত কা পাঞ্জে কভি ভি মার सकती है तुमको उल्टा। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তুমি যে কথাটা বললে, আদৌ কিন্তু জিনগত কোনো সমস্যা হয় না। হরমোনগত ডেফিনিটলি কোনো সমস্যা তো বলব না, না, অনেকে ভাবে এটা মানসিক অল্টারেশন রোগ। হয়, অল্টারেশন হয়। মানসিক রোগ ভাবে অনেকে। তাহলে বিষ্ণু তো সবথেকে বড় পাগল বলতে গেলে। মোহিনী অবতার হট করে নিতে গেছিল। বউ সংসার থাকতে হট করে সে ট্রান্স সাজতে গেল কেন? এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশনস। আমরা যদি নিউটনস 3rd ল যাই ফিজিক্সে। হুম। কেন? মেয়ে হওয়ার পিছনে কি কোনো ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন নেই? ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন অবশ্যই আছে। তুমি সমাজের কাছে অপোজিট বার্তা দিচ্ছ, আমি অ্যাজ আ মেয়ে হিসেবে সেই স্রোতে ফিরে আসছি। দ্যাটস দ্য অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। এবং মেয়ে হয়ে স্রোতে ফিরে আসছি মানে তোমাকে আমার প্রতি এক্সট্রা কোনো কমনীয়তা দেখাতে হবে, এক্সট্রা কোনো সুপার ন্যাচারাল সফট হার্টেড গিরি ন্যাকামো করতে হবে, এটা কোনো ব্যাপার নেই। বি নরমাল। একটা ছেলে হিসেবে আমাকে যে সম্মানটা দিচ্ছিলে, একটা মেয়ে হিসেবেও সেই সম্মানটাই দাও। মধু মিশ্রিত হলাহলম আমার চাই না, প্রথম কথা। আর সুগার কোটেড মিষ্টির ছুরি মারতেও বা নিজের নিতেও আমি চাই না। সো আমার বক্তব্য এখানেই যে ভাই জীবন একটাই, যে মানুষ
যে রূপে, যে স্বরূপে, যে বর্তমান অবস্থায় তার নিজের স্বাচ্ছন্দ্যে এই ঘটমান জীবনকে বয়ে নিয়ে যেতে সক্ষম, ভাই যাও। হ্যাপি থাকো জীবনে। জীবনে হ্যাপিনেসটা খুব ইম্পর্টেন্ট। এবং কোনো কিছুর ক্ষেত্রেই তুমি যদি দেখো যে তোমার সেই হ্যাপিনেসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জীবন থেকে, কাট দ্যাট থিং ইমিডিয়েটলি। এটা আমি ভীষণভাবে শিখেছি গো। ভীষণভাবে বুঝতে শিখেছি কালের নিয়মে, তথাকথিত কিছু মানুষের নিয়মে, তথাকথিত কিছু বন্ধুর নিয়মে, তথাকথিত কিছু সুপার বন্ধুর নিয়মে, তথাকথিত আমার প্রিয়তমদের অবদান। ভগবান বিশ্বাস করো? প্রচন্ডভাবে। ঈশ্বর তত্ত্ব ছাড়া আছেটা কি? একটা জীব হিসেবে জন্ম যখন নিয়েছো, সে জননের সর্বান্তকরণ, এই যে শক্তি বা যে প্রদাহিকা শক্তি বর্তমান, যা অবর্ণনীয়, তাকে তো জানতে হবেই, তাকে তো এক্সিস্ট করতে হবেই। কেন, যে কোনো জীবেরই একটি মূর্তমান হওয়ার পিছনে সর্বান্ত মূর্তিমতি পরাকাষ্ঠা সেটাই আমার মনে হয়। খুব সম্ভবতভাবে ক্লাস 8 তখন আমার। আমি ছোট থেকে একটু ঠাকুর ভক্ত, কালী ভক্ত মোর প্রিসাইজলি। আমি ভীষণভাবে কালীর প্রতি অ্যাডিক্টেড ছোট থেকেই। ডান্স ব্যাকগ্রাউন্ডে যেহেতু আছি, জীবনে বহুবার নিজেকে অন স্টেজ, পাড়া, ক্লাস 6 এ মা একবার ঝুলনে কালী সাজিয়ে দিয়েছিল ফট করে। ঠিক আছে? মানে সে কালী সেই, মানে কথা বলেছি, "আমাকে চিপস দাও", আমার জিভ খুলে বেরিয়ে গেছে। কান্না স্টেজের উপর। আমি কিছুতেই সাজবো না। আমাকে আগে ওই একটা পোগো চিপস ছিল তখন হুম, হুম, আমাদের হুম। ছোটবেলায়। ওই পোগো চিপসের টমেটো ফ্লেভার ছিল আমার ফেভারিট। ওটা আমাকে আগে দাও। আমার ওটা আগে চাই। তো বিষয়টা হচ্ছে, আমার জীবদ্দশায় আমি ধরো কালী যে চরিত্রগুলো করেছি খুব বেশি করে প্রফেশনালি, কালী, দুর্গা বা মহিষাসুর মর্দিনী যেটাকে বলো, মনসা, ঠিক আছে? এই যে ক্যারেক্টার গুলো প্রত্যেকটাই দেখো এক একটা কিন্তু অনন্যভাবে একটা নারীবাদী চরিত্র এবং নারীবাদী ক্যারেক্টার ভীষণভাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে ধরো ছোটবেলা থেকে প্রত্যেকটা মুহূর্তে শক্তির পারম্যটা আমার কাছে ছিল ভীষণ একটা স্বস্তির, ভীষণ শান্তির, ভীষণ আনন্দের। এই যে পরমা প্রকৃতি কথাটা, আমরা কিন্তু অনেকেই বলি পরমা প্রকৃতি, শুধু প্রকৃতি কিন্তু বলি না, পরমা প্রকৃতি। মানে যে প্রকৃতি সদা পারম্যে পরিপূর্ণ, সদাই সে পরমা, সেই শক্তি কিন্তু প্রকৃতি রূপে আমাদের জগৎ সংসারে বিদ্যমান। কোথাও মূর্তি রূপে পুজো নিচ্ছেন, কোথায় প্রকৃতি রূপে আমাদের লালন পালন করে চলেছেন অহর্নিশি দিবারাত্র। হুম। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে কোথাও না কোথাও ধরো এই যে কালী, বা যিনি কালকেও বিনাশ করতে বা কালকেও রোধ করতে যে শক্তি সক্ষম, দশমহাবিদ্যার প্রথম রূপ, ঠিক আছে? সেই কালী আমার জীবনে এক অদ্ভুত ইন্টারোগেশনে আমার বাড়ির শক্তিমূর্তি হয়ে আজ তিনি সদা বিদ্যমান। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মা তিনি আমার ঘরের মূলাধার শক্তি স্বরূপ তিনি। তো এতটা ছোট বয়সে যখন আমি কালীর দিকে যখন অ্যাট্রাক্টেড হই, যেহেতু আমার ব্রাহ্মণ ফ্যামিলি, তো অনেকেই না খুব ভয় পেতে আরম্ভ করে যে কি জানি, বাড়ির সন্তান না হয় ঠিক আছে অন্যরকম, কিন্তু তাই বলে আবার এত ঠাকুর বাতিক কেন, এ কি গৃহত্যাগী হয়ে যাবে নাকি, এত ঠাকুরের উপর এত আকাঙ্ক্ষা কিসের? সারাদিন তো কালী 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 কালী, মাটি দিয়ে খেলছি, লোকে মাটি দিয়ে খেলতে খেলতে পিটুলি বানায়, পুতুল বানায়, আমি বানাচ্ছি কোথায় কালীর খাঁড়া, কোথায় কালীঘাটের কালী জীব বানিয়ে ফেলছি। মানে যেন খুব ইজি আমার কাছে। আমি হাতে অপটু হস্তে বানাতে 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 আমি শিবলিঙ্গ করে ফেলেছিলাম একটা অজান্তেই। মানে পরে গিয়ে জানছি ওটা যে একটা শিবলিঙ্গ। মানে আমি খেলছি ওটা খুব আগ্রহের সাথে, যে কিছু একটা তৈরি হচ্ছে, কিছু একটা তৈরি হচ্ছে। আমি কিন্তু আদৌ জানি না যে ওটা যে একটা শিবলিঙ্গ তৈরি হবে। পরে গিয়ে যখন দেখছি খুব অদ্ভুতভাবে দেখছি এটা ছোট্ট,
অপটু হস্তের ইয়েট শিবলিঙ্গ। তো ভগবান বা ঐশ্বরিক আবরণটা বরাবরই ধরো একটা বাঙালি হিন্দু ফ্যামিলির মধ্যে থেকেই থাকে। কোথাও কম, কোথাও বেশি। সনাতন ব্রাহ্মণ ফ্যামিলি হলে তো ছেড়েই দাও। যেমন আমার। পান থেকে চুন খসলে কলরব উপস্থিত। মুহুর্মুহু প্রলয় উপস্থিত। তো সেখানে ক্লাস 8 থেকে মোটামুটি মনে হতো স্বপ্ন পাচ্ছি বেশ কিছু ইঙ্গিত, যেখানে আমাকে এটা বলা হতো একটা বালিকা স্বরূপ, এবং আমি তার দর্শন পেতাম প্রায়। আমার ঘরের উঠানে তার নিরন্তর একটা যাতায়াত, দৌড়ানো একটা বাচ্চা মেয়ে। তার আমাদের মতন স্টাইল করে ক্যাটওয়াকে হাঁটবে না, সে দৌড়াচ্ছে রীতিমতন আমার উঠোন বেয়ে, চারিপাশ দিয়ে হা হি হি একটা খিলখিল শব্দ ঘুমের মধ্যে। অ্যাট দ্য সেম টাইম খুব অদ্ভুতভাবে আমি রাত্রি ঠিক 2:30টার পর থেকে প্রত্যেক শনি মঙ্গলবার করে নিয়মিত আমি ধুনোর গন্ধ পেতাম কোথাও থেকে, ঘুমন্ত অবস্থায়। ওয়াও! যেন আমার ঘুমটা ভেঙে যেত কোথাও না কোথাও। তো ঘুমিয়ে উঠে দেখতাম সেই ধুনোর গন্ধটা তখনও আছে আমার চারপাশে। কিন্তু বাইরে কোথাও কোনো ধুনো নেই। রাত্রি 2:30টার সময় কে ধুনো জ্বালবে? আর খেয়ে দেয়ে কাজ পড়েছে। তো হতে হঠাৎ একটি আ লাইক লক্ষ্মী পুজো, রাইট? আমরা লক্ষ্মী ঠাকুর বিসর্জন দিতে গেছি। তো আমি হঠাৎ করে বোধহয় মানে পানা তো পুকুর পাড়টা খুব পানা। পা হড়কে ঢুকে যাই আমি জলের মধ্যে। পড়ে যাই লক্ষ্মী ঠাকুরটা সমেত। তা যাই হোক মোটামুটি ছটফট করার পর পানা-ফানা ধরে যখন ওঠার চেষ্টা করি, আমি দেখি মানে যেহেতু তোরা ঠাকুর বরণ করেছি, ওই যে সাদা আট পরে যে লাল পাড় কাপড়গুলো হয়, থানের কাপড় যেগুলো হুম। পুজোর, ওই পুজোর কাপড়ের মধ্যে দেখছি কিছু একটা ঢেলার মতন উঠছে। কালো, কালো কিছু একটা ঢেলা। আর আমি তখন ওইটুকু বয়স, ছোট বয়স, আমি ওটাকে না কলপারের সামনে ঠ্যাকাস করে নামিয়ে দিয়ে আমি ঘরে চলে গেছি। দূর! সে ঠেলা পড়েই রয়েছে, পড়েই রয়েছে, পড়েই রয়েছে। আমাদের কাজের পিসি আবার সেই বাসন বলো কাপড়, সে জামা। ঘষার ঝামা ঘষে নিয়ে ওইটার মধ্যে কিছুক্ষণ ঘষে নিল কদিন ধরে। অবলীলায় চলল সেটির উপর অত্যাচার। এবার হঠাৎ করে one fine কৌশিকী অমাবস্যা আমি হয়তো এই স্বপ্নটা পাচ্ছি যে কেউ একটা কাঁদছে, এবং কান্নাটা আমার কলপাড় থেকেই আসছে, যেখানে ওই পাথরটি রাখা। এবং সেটি একটি নারী কণ্ঠের কান্না। সেটি কিন্তু আর বালিকা কণ্ঠ না। একটি পরিপূর্ণ প্রাপ্তবয়স্কা নারীর কান্না। মানে হা-হুতাশের কান্না। তো বেসিক্যালি আমি যখন সেটার সর্বান্তকরণ কারণ যখন মানে বক্তব্য জানতে চাই, বক্তব্যটা এমন ছিল যে আমাকে তাহলে কি কারণে আনা হয়েছে এখানে? কি কারণে আনা হয়েছে? মানে এভাবেই অবহেলা করবি বলেই এনে রেখেছিস? ফেলে দে তাহলে জলে। আমি তো এভাবে আসতে চাইনি। তো যাই হোক, পরের দিন সকালে আমি যখন ব্রাশ-টাশ করে নিচে যখন পাথরটিকে খুঁজতে যাই, যেহেতু ঠোকা লেগে পাথরটি দেখছি মানে সে ফুটো ফাটা হয়ে গেছে। কিন্তু ফুটো ফাটার মধ্যে খুব অদ্ভুতভাবে আমি বুঝতে পারি ৩ টি চোখের মতন আকৃতি অদ্ভুতভাবে ফুটে উঠেছে পাথরটির মধ্যে। ঠিক আছে? মানে সাক্ষাৎ একটি ত্রিপত্র বেলপাতা যেমন হয় ঠিক সেরকম ৩ টে আকার ধারণ করেছে। গর্ত হয়ে গেছে ৩ টে ওরকম। ফুটো ফাটা হলে সেগুলো ফুটো ফাটা হবে। ওরকম প্রপার একদম লাইক ত্রিপত্রের মতনই কেন হবে বিষয়টা? তো যাই হোক, অল ওয়াজ ক্লিয়ার টিল দেন। গুরু, আমাদের যিনি কুলগুরু, তার বক্তব্য নেয়া হয়, আদেশ নেয়া হয়। তিনিও কোথাও না কোথাও গণনা চক্রে বললেন, এবং অদ্ভুতভাবে ঠিক তার পরের মঙ্গলবার এক অদ্ভুত এক বৃদ্ধার আগমন হয় আমাদের ঘরে। বয়স্কা একজন, মানে কি বলবো? সধবা বৃদ্ধা, লাল পেড়ে সাদা শাড়ি পরে লাঠি হাতে আসেন আমাদের ঘরে। আর শনি মঙ্গলবার মানে আমাদের ঘরে না ওই নিরামিষ খিচুড়িটা হতো তখন ঠাকুরের জন্য। এমনিও বাড়ির ঠাকুরের জন্য হতো। তো যাই হোক, এবার এসে না সে বেসিক্যালি আমার মাকে এরকম কোয়েশ্চেন করে যে সরি, এবং ইন্টারেকশন টা এইভাবে করে যে সে তো ২ সন্তানের মা, এবং আমার মায়ের ওখানেই হঠাৎ করে ডাউট হয় যে এই মহিলা কি করে জানেন যে আমার ২ টা সন্তান?
এবং আ সেই মহিলা খুব অদ্ভুতভাবে আমার মাকে বলেন যে, "তুমি হয়তো শুনলে অবাক হবে। ঘরে খিচুড়ি রান্না হচ্ছে ২ হাতা দিবি?" বাইরে, সে কিন্তু ঘরে ঢোকেনি এখনো। একদম বাইরে দোরগোড়া থেকে। গন্ধ? "ঘরে নিরামিষ খিচুড়ি করেছিস, মায়ের জন্য আমাকে দিবি?" তো অদ্ভুতভাবে আমার মা বলে যে, "হ্যাঁ, ডেফিনিটলি বেলা ২:৩০ বাজে, কিভাবেই বা ফেরায়? ভিখারি স্বরূপে।" তো মা তাকেই সেভাবে ডেকেছে ঘরে, বসিয়েছে উঠোন দালানে। বসে ভদ্রমহিলা খাচ্ছেন। এবার হঠাৎ করে আমি আর মা বোধহয় কিছু একটা কথা আলোচনা করতে উপরে উঠে গেছি। তিনি যে কখন বেরিয়ে গেছেন জানি না। কারণ খুব অদ্ভুতভাবে আমাদের গেটের প্রত্যেকটা দরজায় চাবি লাগানো। তিনি বেরিয়ে গেলে অবশ্যই আমাদের ডাকতেন যে, "খুলে দাও, বেরোবো।" ডাকেনওনি। আর তিনি আসার সাথে না যে একটা ধুনো গন্ধ ছেড়েছিল সেটাও বন্ধ। আর নেই গন্ধটা। তো আমি বলছি, "হ্যাঁ রে, মহিলা কি চলে গেলেন?" আমি বলছি, "নেমে গিয়ে দেখো তো একবার।" নেমে গিয়ে দেখছে যেখানটা খাচ্ছিল সেখানে ৩ খানা পঞ্চমুখী জবা পড়ে আছে খালি। আর একটি পায়ের ছাপ। ব্যাস ওই দেখে আমি আর আমার মা দুজনেই অজ্ঞান হই। সেই মায়ের আগমন এবং সেই মায়ের ফাইনাল একটা ওয়ার্নিং কল স্বপ্নের মাধ্যমে। যে, আসবো। এতদিন ধরে তোকে ভড়কাচ্ছিলাম, এসে গেছি, এলাম। এবার তুই সামলা। পাথরটি এখন আছে তো তোমার বাড়িতে? হ্যাঁ, পাথরও আছে, সেই চিহ্নও আছে। দেখতে যেতে পারি আমি? সত্যি যাবো। সানন্দে, যাবো। সানন্দে। তো এই বলতে পারো আমার সিদ্ধেশ্বরীর আগমন এবং কায়মনোবাক্যে যেটুকু সম্ভব তার বার্ষিক পূজা এবং হয়তো সামনের ফলহারিণীর এতদিন ধরে তার চিত্রপটে, ফটোয় পূজা হচ্ছিল। সাময়িক কিছু আর্থিক অসঙ্গতির জন্য তারপর ধরো এই বাবাও চলে গেলেন। ১ বছর চলছে। তো পারব না। তো সামনের মোটামুটি আশা আছে ফলহারিণীর মধ্যে হয়তো তার একটি প্রপার মূর্তি আনার ক্ষমতা হয়তো হয়ে যাবে। কারণ আমি আবারও রিসেন্ট স্বপ্নাদিষ্ট হয়েছি। বাহ! গত কালী পুজোতেই আমি স্বপ্নাদিষ্ট হয়েছি। যে তিনি মূর্তিরূপে আসছেন এবং আমি রূপকল্পনাও আমি দেখে নিই যে ঠিক কিভাবে ওনার মূর্তিটাকে করতে হবে। ইভেন কি ওই যে সুতীর্থ আমার যে ফ্রেন্ড সেও জানে বিষয়টা। তো যাই হোক এবার কালির এটা গেল একটা ইন্টারোগেশন। তো এই আরকি মানে আমার এখানে সোজা কথা একটাই বক্তব্য যে দেখো, তুমি হয়তো বলবে যে তুমি দেখেছো বলে এত বড় কথা বলছেন। না, কারণটা হচ্ছে যে দেখো, কিছু তো একটা স্পিরিচুয়াল পজিটিভ এনার্জি আছেই। এত লোকে ভূত দেখছে আর ভগবান দেখতে পাচ্ছে না মানেই সেটা নেই। এ কেমন কথা? কেউ তো আছে, কোনো একটা শক্তি তো আছে। ডেফিনিটলি। আজকে ধরো এই যে দিবায়ের রাত্র হচ্ছে, আজকে যে ৬টা ৪৪ এ সূর্যোদয় হলো, কাল যে ৬টা ৪৪ এ সূর্যোদয় হচ্ছে না, এটা কন্ট্রোল কে করছে? এক্সাক্টলি। এই বছরে দুপুর হয়তো ফর সাপোজ এই বছরে হয়তো ১:৩০ টার সময় অষ্টমীর সন্ধি পুজো সাধিত হয়েছে। সামনের বছর যে সেই একই টাইমে হবে না সেটাকে কন্ট্রোল করছে। দিনক্ষণ, নিয়ম নির্ঘণ্ট এইগুলোকে কন্ট্রোল করছে। তুমি হয়তো বললে তিথি যারা পঞ্জিকা ক্রিয়েট করছেন তারা করছেন, সে তো গেল। নির্ঘণ্টের যে উপস্থাপন বা নির্ঘণ্টের যে ব্যবধান প্রত্যেক বছরান্তে হুম, সেইটাকে নির্ধারণ করছে। সেটা তো কাউকে একটা নির্ধারণ করে দিতে হচ্ছে। এক্সাক্টলি। একদম। আচ্ছা, এবার তোমার একটু নাচের কথায় আসি। কিভাবে নাচের জগতে তুমি এলে? দেখো নাচের জগতে বেসিক্যালি ছোট থেকেই ভীষণভাবে একটা নাচ, গান, একটা আঁকা, অ্যাক্টিং এগুলোর প্রতি একটা biased ছিলাম। যেহেতু সাজতে-গুজতে খুব ভালোবাসতাম। মাকে ফলো করতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো অদ্ভুতভাবে কোথাও না কোথাও মাধুরী দীক্ষিত, শ্রীদেবী ম্যাম আমার আইডল স্বরূপ। সো সেখান থেকে ইভেন অ্যাক্টিং এর দিক থেকে আমি বলতে পারো আমার বেশ কিছু সাজে আমি শর্মিলা ম্যামকে খুব কপি করি। তোমার এই লুকসটাও কিছুটা কিন্তু ওখানেই খুব যাচ্ছে। কপি করি। এই যে ধরো মাথার বান, এই যে টানা আই, এগুলো কিন্তু শর্মিলা ম্যামেরই সাজ। এই যে ওপরে টিপ, হুম,
ওনার থেকে অনেকেই করেছেন। মালা সিনহা থেকে আরম্ভ করে অনেক রেট্রো নায়িকাই এগুলো করেছেন। কিন্তু ফর মি ওই একটা ব্যাপার আছে দেখবে লাইক কিছু মানুষের মধ্যে একটা চার্ম থাকে। সো শি ইজ হ্যাভিং দ্যাট চার্ম। মানে রেট্রো ওই যে হাই পাফের যে বিনুনিওয়ালা বা সাইডে এই চুল রাখার যে ব্যাপারগুলো, এগুলো যেন ওনার জন্যই যেন তৈরি হয়েছিল কোথাও না কোথাও। ঠিক আছে? একটা মাধুরীর যে লাইক ভুরু নাচি যে ঢাই শাম রোক গই যে ব্যাপারটা, এটা হয়তো ওনার জন্যই তৈরি হয়েছিল। নাগিনা হয়তো শ্রীদেবীর জন্যই হয়তো তৈরি হয়েছিল। বিষয়টা এরকম। তো ঠিক তেমনভাবেই নাচটির ক্ষেত্রে যখন আমি যখন ইন্টারেস্ট বুঝি, চেষ্টা করি, এই যে তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগে যে প্রফেশনালি ডান্স বলো বা অ্যাক্টিং বলো, আমার জীবনে লাইক আহ, কিছু না হলেও আমি বহুবার দুর্গা করেছি, বহুবার কালী করেছি। সো একটি চরিত্র হিসেবে বোঝাচ্ছি নাচটা কতটা ইম্পর্টেন্ট। একটি ধরো পার্বতী, ঠিক আছে? সে কি দাঁড়াচ্ছে? একটা পার্বতীর মুদ্রায় দাঁড়াচ্ছে। ঠিক আছে? একটি শৃঙ্গার মুদ্রায় দাঁড়াচ্ছে। সামনে মহাদেব আসছে। একটি পার্বতী শৃঙ্গার মুদ্রায়, সে একটি স্ত্রী। সে তো সেখানে নিশ্চয়ই জিভ বার করে হারে রে 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 করতে পারে না। একদম। খুব আনন্যাচারাল। ঠিক তেমন ভাবেই একটি দুর্গা যখন অসুর যখন আসছে, যখন যে ডাকছে যে তোমাকে আমি বিনাশে আমি উদ্যত হব, তো সেই যে তাকানো, সেই যে তেজ, দেখো ফাট করে কিন্তু ক্যারেক্টারটা আমি চেঞ্জ করে নিলাম। তো একাহারে আমি বিষয়টা আমি কিন্তু আমার ক্যারেক্টার বা চরিত্র আমি রদবদল করে ফেললাম। পার্বতীর একটা মঙ্গলময়ী একটা কাঙ্ক্ষিত স্বরূপ থেকে, ঠিক আছে? বা যদি এখানে যদি দেবী মোহিনী হয়ে যদি যে ব্যাপারটা থাকে, একটি লাস্যপূর্ণ যে ব্যাপারটা থাকে, মানে মোহিনী নামটা এসছে কোত্থেকে? সমগ্র জগৎকে যিনি নিজ মায়ায় মোহিত করে বা হ্যাঁ। মোহাচ্ছন্ন করে রেখেছেন, সেই অপূর্ব শক্তির নাম মোহিনী। তো সেই মোহিনীর তার একটা মানুষের সর্বমোহময়ী জিনিস কোনটা জানো? তার চোখ। আমি সেই তোমায় কিন্তু শুরুতেই বলেছি তোমার আই এক্সপ্রেশন দারুণ। তো সেখান থেকে থ্যাংক ইউ। সেখান থেকে যদি আমি বলি যে সেই মোহিনী হয়ে সেই মোহটাই আমি যদি না জাগাতে পারলাম, কিসের মোহিনী? সেই দুর্গা হয়ে সেই যদি তেজটাই না দেখাতে পারলাম, কিসের দুর্গা? সে পার্বতী হয়ে যে শৃঙ্গারই না দেখাতে পারলাম, কিসের স্ত্রী? তো ভাবের ওপর আমার মনে হয় নাচটা অনেকটা নির্ভর করে। চরিত্রায়ন তো বটেই, দ্বিতীয় হচ্ছে ভাব, তৃতীয়ত কুশলী। কুশলী বিদ্যা মানে তুমি নাচ যতটা জানো, যতটা নিজেকে দিতে পারবে, যতটা ঢুকতে পারবে সেই চরিত্রের মধ্যে এবং যতটা তুমি নিজেকে ঢেলে দিতে পারবে সেই জায়গাটার উপর। হুম। আমরা নাচ প্রত্যেকটা আমার যারা নৃত্যশিল্পী গুরু ভাই বোন আছেন, গুরুজি আছেন, তাদের প্রতি রেসপেক্ট রেখেই কথাটা বলছি। দেখো নাচ হয়তো কম বেশি সবাই জানতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা নাচ হচ্ছে শুধুমাত্র কিন্তু একটা স্টেজ ভিত্তিক জিনিস নয়। কোথাও না কোথাও তুমি নাচের মাধ্যমে নিজের মনের জমানো কষ্ট অভিব্যক্তি ঘটাতে পারো। আমি এটা তোমাকে জিজ্ঞাসা করতামই যে যখন তুমি নাচো, তখন তোমার উদ্দেশ্য কি থাকে? শুধু মানুষকে আনন্দ দেয়া, নাকি যা জীবনে পেয়েছো সবটা উজাড় করে শুধু দেওয়া? তাই নয় সোমা, আমি আরেকটা কথাও বলতে চাই যে নাচ যে ওয়ার্ডটা, নৃত্য, ঠিক আছে? তো নৃত্যের ক্ষেত্রে ব্যাপারটা, একটা গান আছে যে চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা পূর্ণ চেতা গৃহের প্রাচীর, ইফ আই এম নট রং। হুম। তো এই যে লাইন্সটা, এই লাইন্সটা তুমি একটা নৃত্যের মাধ্যমে যখন করছো, তোমাকে কিন্তু থাকতে হচ্ছে যে তোমার সেই ভয় শূন্যতা কাটিয়ে জীবনে সর্ব যে না পাওয়া যে ওয়ার্থলেসনেস গুলো আছে, সেগুলোও আমার নাচের মাধ্যমে একটি বাষ্পস্বরূপ যেন বেরিয়ে যাচ্ছে। কিভাবে? আমার বডি থেকে যে অরা গুলো নিঃসৃত হচ্ছে। নাচের পরেই বডি গরম হয়ে যায় না? হুম। কেন? শুধু ঘাম রিলিজ হয়, টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয়, সে তো থার্মোডিনামিক্স, সে তো ফিজিক্স, ওটা তো আলাদা কনসেপ্ট। তাছাড়া স্পিরিচুয়াল কনসেপ্ট বা সাইকোলজিক্যাল কনসেপ্টে বডির অরা রিলিজ হয়। ঘাম যেটা, সেটা দিয়েও তো টক্সিনস রিলিজ হয়ে যাচ্ছে। তার মানে কি? যত টক্সিনস রিলিজ হচ্ছে বডি তোমার ইনার ক্লিনজিং হচ্ছে। যত বডি ইনার ক্লিনজিং হচ্ছে মিন্স তোমার অরা পরিশুদ্ধ হচ্ছে তত। তত অরা স্পেসিফাইড, জাস্টিফাইড, পিউরিফাইড হচ্ছে।
তো এটাই। আচ্ছা, কখনো ধরো তুমি কোনো প্রোগ্রামে গেছো। শুধুমাত্র তোমার যোগ্যতা হেরে গেছে তোমার পরিচয়ের কাছে? মানে তুমি ট্রান্সজেন্ডার হওয়ার জন্য তোমাকে অপমানিত হতে হয়েছে বা তোমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এরকম কোনো পরিস্থিতি? আম কি বলি বলো তো? বিষয়টা হচ্ছে ট্রান্স ধরো শুধু নৃত্য জগতের জন্য না, হয়তো সেভাবে ধরো অপমানের সংখ্যা হয়তো পরিমাপ বা পরিকাঠামো আমি তোমাকে এই মুহূর্তে দেখাতে পারি না। কিন্তু একটি ট্রান্স হিসেবে আমি যখনই কোনো লোকালয়পূর্ণ, কোনো সমষ্টিগত, কোনো আয়োজিত সংস্থা ভিত্তিক কোনো কাজ বা কোনো পরিদর্শন করানোর কোনো সুযোগ যখনই পেতাম, কোথাও না কোথাও দেখতাম আমাকে একটা ব্র্যাকেটেড করে দেয়া হতো ভীষণভাবে। সর্বোৎকৃষ্টভাবে এটা তোমাকে আমি লাইভ বোঝাতে পারবো যে ধরো একটা অডিশনে গেছি, একটা প্রোগ্রামে আমি হয়তো সিলেক্টেড হচ্ছি। একটি মেয়েকে সেখানে বলা হচ্ছে যে ধরো ত্রিভঙ্গ মুদ্রায় দাঁড়াও। সে হয়তো তার কোমরটাই ভাঙতে পারছে না বা তার বডির মধ্যে, ঠিক আছে, মুদ্রা-ফুদ্রা আমি বাদ দিলাম। একটা এক্সপ্রেশন তো আসবে। সে বডির মধ্যে হয়তো তার সে জেস্চারটাই আসছে না। সেখানে ধরো অ্যাজ আ ট্রান্স ওম্যান বা অ্যাজ আ ট্রান্স পারসন ধরো আমি সেখানে নিজের এক্সপ্রেশনটাকে হয়তো সঠিকভাবে ফুটিয়ে তুললাম। হয়তো I succeeded in the talent. But due to my orientation, due to my gender, somehow those people bracketed me. Okay, we will call you later. We will let you know if you're selected. And I was not selected after that. Just because of this. দেখতে এত সুন্দর হলে কি হবে? গলা তো সেই অন্যরকমই বেরোবে। মাইক যখনই ধরবে। তখনই তো দুধ গা দুধ, পানি কা পানি হয়ে যাবে। তাহলে সাম্যতা কোথায় রইল? ট্যালেন্টের পরিভাষা কোথায় রইল? সামাজিক স্বীকৃতি কোথায় রইল? রইল না। তো এটাই। আচ্ছা, এই যে এলজিবিটিকিউ, এটা তো শুধুমাত্র এখনই তৈরি হয়েছে এমন নয়। এটা তো আগেও ছিল। পৌরাণিক কাহিনীতে বলো, শাস্ত্রে পৌরাণিক বলো, কেন? প্রাগৈতিহাসিক যুগ থেকেও ছিল। সেখানে তো তাদের যথেষ্ট সম্মান দেওয়া হতো। রাজা-রাজাদের টাইমেও হতো। কেন বলো তো? আগেকার যুগে বা প্রাগৈতিহাসিক যুগে মানুষ মানুষকে সম্মান করতে জানতো সর্বোপরি। যেটাই হোক না কেন তার জেন্ডার, আনুষাঙ্গিক পরিচয়, ঠিক আছে? এখনকার দিনের প্রবলেমটা হয়ে গেছে একটা মানুষ মানুষের এক্সিস্টেন্সটাই মেনে নিতে পারছে না, সম্মান তো গয়া মারবে। তুমি বেঁচে আছো আমার এটাই সহ্য হচ্ছে না। আমি এতটাই পরশ্রীকাতর ভগবানের কাছে নিদারুণ দিনরাত প্রার্থনা করছি তোমার ক্ষতি সাধনের জন্য। আর আমি তোমাকে সম্মান দেবো? থুরি, সরি দিলাম না। মুখ মিষ্টিতে আমি কি বললাম? মধুপূর্ণ হলাহলম। এখানে বিষয়টা মানে আমি জানি ভেতরে বিষ আছে কিন্তু বাইরের কোটিংটা এত সুন্দর মধু দিয়ে। আরে বাস দুর্দান্ত বিষয়। কিন্তু অন্তরে যে আমি কতটা বিষ পুষে রাখছি তার জন্য, এটা হয়তো আমি কাউকে বুঝতে দিচ্ছি না। এটা এটা কেন হচ্ছে? কোথাও কি মানুষের মধ্যে শাস্ত্রীয় শিক্ষা নেই? বা কোথাও তারা এত আধুনিক হয়ে গেছে নিজেদেরকে যে এর মধ্যে না কিছুটা হলেও ফ্যামিলি আপব্রিঙ্গিং বা হিন্দিতে একটা ওয়ার্ড আছে পারভারিশ, সেটা কোথাও না কোথাও হারাচ্ছে ভীষণভাবে। হুম, দেখো তোমার সন্তান ঠিক তেমন ভাবেই একটা সন্তান জানো তো ৩ জায়গায় শিখতে পারে। গুরু লেভেলে শিখতে পারে তার গুরুজনদের কাছে, মা-বাবাদের কাছে, ঠিক আছে? সমান্তরালে শিখতে পারে তার বন্ধু সার্কেলে। হুম, এখানে কিন্তু অলরেডি তোমার ৩ টে ধাপ, ৩ টে শেখার জায়গা কমপ্লিট। তোমার লাস্টে যে জেনারেশন আসছে সেটা তোমার থেকে শিখবে। হুম। তুমি নিজে আগে সোজা হয়ে হাঁটা শেখো, তারপর তো লোককে লিড করবে। তোমার নিজেরই সেই ভাতের মাঝখানে গর্ত করে রাজমিস্ত্রিদের মতন ডাল দিয়ে মেখে খাওয়া স্বভাব, আর তুমি চললে ডাক্তারি করতে, বিষয়টা তেমন হয়ে গেল না? বুঝলাম। আচ্ছা, তুমি আজকে যেমন আজকে এলে এখানে, রাস্তায় মানুষদের কিরকম আচরণ থাকে? মানে এটা আমি তোমার পুরোটাই জানতে চাই। ছোটবেলায় যখন স্কুলে যেতে বা রাস্তা দিয়ে যেতে, আজকে যখন এলে
কেমন আচরণ ছিল? ছোটবেলার বিষয়টা হচ্ছে ভীষণভাবে একটা ব্যঙ্গাত্মক মানুষ দৃষ্টিতে দেখতো। যেন একটা মার্স থেকে এলিয়েন উঠে এসছে। এখন দেখে একটা চার্মিং হয়তো একটা ডিভা দেখছি বা কিছু সামথিং। I don't know whether I'm a diva or a witch. আমি জানি না। বাট স্টিল আ মানে যারা একসময় সেই ব্যঙ্গটা করতো, লাকিলি আজকে বুঝে পাই না তারাই মানে খুব সুন্দরভাবে ম্যাম সম্বোধনে কথাটা বলতে বাধ্য হয়। তা আমার মনে হয় এইটুকু ঝামা যথেষ্ট মুখে ঘষার জন্য। আজকের এক্সপেরিয়েন্স কেমন ছিল যখন এলে এখানে? আজকের এক্সপেরিয়েন্স ওকে, আমি যখন দেখো আমি সম্ভবত একটা মফস্বল শহরতলিতে বড় হওয়া মানুষ। সো সেখান থেকে দাঁড়িয়ে ধরো লাইক অ্যাজ আ মডেল হিসেবে দেখো বেসিক্যালি ব্যাপারটা হয় যে মানে পাবলিক কভারেজ কোন সেলিব্রিটি বা কোন মডেল চায় না? সবাই চায় পাবলিক অ্যাট্রাকশন বা পাবলিক অ্যাটেনশন। বাট বিষয়টা হচ্ছে যে অ্যাটেনশনটা অ্যাটেনশনের মতন জায়গায় দেখলে ভাল লাগে। কিছু, কিছু জায়গায় আমার মটকা গরম হয়ে যায় বিষয়টা এরকম। খুব বিরক্ত লাগে। মানে এই যে কিছু পাবলিক যখন দেখে মানে সেই খেঁকশিয়ালের মতন সে মুখ দেখার আগে পা দেখছে, হাঁটু দেখছে, ঠাই দেখছে মানে টেনে এক থাপ্পড় দিয়ে দিই। বিষয়টা এরকম। এই আবার কি? তো তোমাদের এখানেও অ্যাজ সাচ ধরো অ্যাম্বিয়েন্স তো খুব ভালো। কারণ আমি যেহেতু কোনোদিন গ্রামে বড় হইনি, মানে বেশ গ্রাম্য, নিঝুম একটা শান্ত থমথমে পরিবেশ আমার খুব আমাকে টানে। খুব আকর্ষণ করে আমাকে এ ধরনের আবহাওয়া। বিকজ দেখো গ্রামের যে একটা কোথাও না কোথাও যে পিওরিটিটা আছে আমি মনে হয় শহরের বা মফস্বলী শহরতলিতে সে ব্যাপারগুলো অতটা নেই। ঠিক আছে? বড়, বড় শহরগুলো তো আবর্জনায় পরিপূর্ণ হয়েই গেছে। যদিও বা গ্রামগুলো আছে বলে তবু একটু পরিবেশ রক্ষা পাচ্ছে। তবু। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন নেমেছি স্বাভাবিকভাবেই স্টেশনে বহু মানুষের সমাগম। মানে লাইক লিটারালি সেই হাঁ হয়ে দেখা। এসে নায়িকা সেলিব্রিটি নামছে। এসেছে। নায়িকা নামছে সোজা কথা ট্রেন থেকে। মানে ট্রেন থেকে নেমেছি। হ্যাঁ, লিটারালি ওখানে একজন আরপিএফ দাদা আছে বলে কি, "ভাই মালটাকে দেখ।" আই ওয়াজ লাইক, "কি এটা?" বলছে, "আপনারা আরপিএফ না?" মানে মাল, কুছ ভি? দেন দে ওয়ার লাইক, "তুমি তো বললে তাদের তো মনের সেই হাওয়াসে শৃগালটাকে তুমি তো বধ করতে পারবে না।" ঠিক আছে? দেখো, সবাই সুন্দরের পূজারি আমি মানছি বাট ওই আরকি কখনো, কখনো একটু বিরক্ত লাগে। আচ্ছা এই যে মেয়ে দেখলেই যে একটা অন্যরকমভাবে চোখে দেখাটা, তোমার কি কোথাও মনে হয় এটা শুধুমাত্র একটা পুরুষ বা ছেলের মন মানসিকতা, দেখার মন মানসিকতা? নাকি এখনকার দিনে বিজ্ঞাপনে বলো বা যেকোনো রকম নিউজ পেপারে বা ম্যাগাজিনে মেয়েদেরকে এমনভাবেই রিপ্রেজেন্ট দেখো করা একটা হয়? সময় ছিল প্রাগৈতিহাসিক কালে যখন মেয়েরা কিন্তু কোনো বক্ষ আবরণী পরতই না। হুম, শুধু শাড়ি পরতো বা অনেক জায়গায় তারও আগের আমি যদি প্যালেস্টাইন যুগেরও যদি দেখি বা বেশ কিছু আমি মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বলো, হারাপ্পান সিভিলাইজেশন বলো, বেশ কিছু, কিছু জিনিস আছে মানে ৩ আঙ্গুলের কাপড় জাস্ট আমাদের বুকের সেন্ট্রাল সেকশনটুকু কভার করার জন্য। ঠিক আছে? সো ওইটুকু কাপড়ের আভরণ থাকতো। কারণ তখন কি বলতো? মহিলাদের ওই গঠনগত কিছু যুগল দর্শন করলে মানুষের যে আলাদাভাবে আপেক্ষিকভাবে যে কোনো আকাঙ্ক্ষা জেগে উঠবে, এই ব্যাপারটা ছিল না আমাদের সমাজ ব্যবস্থায়। হুম। মানে বিষয়টা ভীষণই নরমাল ছিল। তো এখন এই কিছু সোচ্চারমূলক কিছু পোস্ট, কিছু কি আর বলবো? প্রতিভামূলক তো বেরোবেই না আমার মুখ দিয়ে। মানে অপ্রতিভামূলক কিছু পোস্ট, কিছু ভিডিওস, কিছু সোশ্যাল সাইটস এবং সো কল্ড কিছু ফিল্মিক সাইটস, ঠিক আছে? কিছু ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এখন সব নামকরা বলে ইন্ডাস্ট্রি। সো আমার মনে হয় এগুলো লাইক খোলামেলাভাবেই বলছি। আমার মনে হয় এগুলো কোথাও না কোথাও খুব বেশি একটা পুরুষের মনকে বা হৃদয়কে খুব ইনস্টিগেট করে। এটা অনাপেক্ষিক একটা কৌতূহল তৈরি করে। এরকম কৌতূহল তৈরি হবার কি আছে? থাকবেই এগুলো তো নরমাল একটা নারী দেহের মধ্যে। আরে তুমি ঠিক আছে ভাই, একটা মানে
শারীরিক বা বৃত্তিমূলক চাহিদা হিসেবে তুমি একটা অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড হবে, এটা খুব নরমাল ব্যাপার। একটা ছেলে আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে, এটাও খুব নরমাল ব্যাপার। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে মানে সেই জিভ বার করা, সেই তীর্থের করে সে দাঁড়িয়ে থাকবে না। বিষয়গুলো খুব নেগোশিয়েবল লাগে। মানে মনে হয় সপাটে দুটো মানে চড়-থাপ্পড় বসিয়ে দিতে ইচ্ছা যায়। এবং বলতে এটাই ইচ্ছা যায় যে ঘরে কি মা-বোনের, মানে বোনের তো ডেফিনিটলি না। একটা মায়ের তো স্তন্যপান করে তো বড় হয়েছিস। তো সেই মায়ের যখন স্তন দৃশ্যমান হয়েছে তখনও কি তোর মানে কি এইভাবেই একটা সেই লোলুপ রক্তাক্ষপূর্ণ একটা চোখ তৈরি হয়েছে? হয়নি তো। তাহলে? হুম। মানে আমি বলতে চাইছি ফ্যান্টাসিটাকে ফ্যান্টাসির জায়গায় রাখো, সম্মানটাকে সম্মানের জায়গায় রাখো। যখন ফ্যান্টাসিমূলক ব্যাপার ঘটছে তখন সেটাকে একটা কামনা, বাসনা জাগ্রত করো। সেটা নিয়ে একটা ফ্যান্টাসি ক্রিয়েট করো, দ্যাটস ভেরি ফাইন। কিন্তু আদারওয়াইজ অন্যান্যভাবে সেখান থেকে গিয়ে সেটা নিয়ে ওভার এক্সপ্লয়টিভ কিছু চিন্তাভাবনা করলে যে আমি সেটা পেলাম না মানেই আমাকে জবরদখলভাবে পেতে হবে, বা ইন টার্মস অফ molestation, rapes, এ ব্যাপারগুলো ক্রিয়েট করতে হবে কেন? খুব মানে খুব নিজেকে পুরুষ, খুব পুরুষ হয়ে গেলে তুমি এসব করে? এগুলো করে মানুষ আরো বেশি ওই হিন্দিতে একটা ওয়ার্ড আছে নামার্দ, আরো বেশি প্রমাণ করে নিজেকে। সো তুমি যেটা বললে যে দেখো লোকের চোখে, আমি জানি যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মানে ১০ জন মানুষ যদি থাকে সেখানে ১০ জনের মধ্যে ৮ জনের নজর কাড়তে আমি যথেষ্ট সক্ষম। সেটা আমি বলতেই পারি। কিন্তু আমার মনের মধ্যে সেই সক্ষমতাটা বা তাদের আমাকে নিয়ে যে চাহিদাটা, সেটা যেন শুধু যেন ফ্যান্টাসি পূর্ণ যেন না থাকে এটা আমি চাইবো। যেমন যেন কামনা পূর্ণ থাকে বা প্রভাবটা এমন থাকে যেন চিরস্থায়ী হয়, যেন ক্ষণস্থায়ী না হয়। তবেই সেই অ্যাটেনশন এ আমি খুশি হব। আচ্ছা, এই যে তোমার কি কোথাও মনে হয় যে এই এলজিবিটিকিউ কমিউনিটির মধ্যেই যে মানুষরা থাকে, তারা এই কমিউনিটির কোথাও একটা নিচে নামাচ্ছে? কারণ কলকাতায় গত বছরই একটা প্রাইড ওয়ার্ক হলো। হুম। তো সেখানে অনেকেই বড্ড অশালীন পোশাক পরে এসেছে। ডেফিনিটলি আমি তো বলবো মানে তথাকথিতভাবে আমি নিজের কমিউনিটির বেশ কিছু ভাইকে বা বোনকে বা বন্ধুদের অবজেক্ট করেই বলছি যে, "ভাই তুমি যা সেটা তা, সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যাথা দরকার নেই। কিন্তু কোনো কিছু এক্সাজারেট করে কেন দেখাচ্ছ তুমি? সমাজের সামনে এমন কিছু দৃষ্টান্ত কেন স্থাপন করছো যা তোমাকে একটা খিল্লির পাত্র বানিয়ে দিচ্ছে লোকের কাছে? ভাই এমনিই তো লোকে আমাদের আপাদমস্তক খিল্লি করে জুতো মারতে তো বাদ রাখে না, আমাদের মতন মানুষদের। তাই সেখানে নিজেদের আরো এইসব করে LGBTQ র যে একটা নৈতিক ভাবধারা আছে সেইটাকে কেন তোমরা অপভ্রংশ ঘটাচ্ছ? অপভ্রংশ ঘটছে বলেই আজকে এই দশা। অ্যান্ড ডেফিনিটলি কিছু মানুষ এটার পেছনে মূলতভাবে দায়ী। কিছু কনটেন্টের মাধ্যমে, কিছু প্রগতিমূলক কিছু সরি আই জাস্ট হেট দিস ওয়ার্ড প্রগতিমূলক। সব রিল কখনোই প্রগতিমূলক হয় না। কিছু অত্যন্ত অশালীনমূলক কিছু রিলস আছে। ঠিক আছে? আমি এত বড় ভাষণ দিচ্ছি মানে কি আমি কোনো লাইক হট কনটেন্ট এ কোনো রিল বানাবো না ভবিষ্যৎকালে? নাকি আমি বানাই না? নাকি আমি কোনো হট কনটেন্ট এ কাজ করিনি? ভাই আমিও তো একটা প্রফেশনাল মডেল। আমাকেও তো খোলামেলা জামা পরে আমাকে শুট করতে হয়েছে। You have seen it, the picture. হুম, বাইরে যখন বিচ সাইড এ যখন শুট হয়, নিশ্চয়ই সেখানে আমি নিশ্চয়ই জারদৌসির শাড়ি পরে নিশ্চয়ই শুট করব না। obviously সেখানে আমি একটা বিকিনি শর্টস পরেই আমি শুট করব। জলাদেশে জদাচার। ডেফিনিটলি if you are in Rome, be a Roman. ঠিক আছে? কিন্তু তার মানে তো এটা নয় যে আমি শুধুমাত্র ট্রান্স হলাম বলেই আমি নিজের একটা ফট করে, মানে তুমি যদি নারীই হলে, নারী হয়ে আমি কেন লাইক অকারণ নিজের বক্ষ বিভাজিকা কেন প্রদর্শনে চলে যাব ফট করে? মানে খুব কুল এটা। বা আমি পুরুষ হলাম মানেই একবারে সে হাঁটু নিচ অব্দি দাঁড়িয়ে নিজের প্রাইভেট পার্টের হেয়ার লাইন পর্যন্ত লোকের কাছে দৃশ্যমান করে খুব কুল। ভাই সেলিব্রিটি জোনে ব্যাপারটা সেলিব্রিটি জোন রাখলেই আমার মনে হয় সেটা সামঞ্জস্যপূর্ণ হয়। রিয়াল লাইফে সেটা ব্যাপারটা হয় না কিন্তু। একটা দৃষ্টিনন্দন আর একটা দৃষ্টিকটু দুটো ব্যাপার কিন্তু আলাদাভাবে আছে। এটা কিন্তু বুঝতে হবে। সো এটাই হলো আমার বক্তব্য। আচ্ছা, কখনো
চাও যে আমার একটা বাচ্চা হোক, ফ্যামিলি হোক? ফ্যামিলি হোক, বাচ্চা হোক, বাচ্চা হোক বলবো না। কারণ আপেক্ষিক অর্থে অনেক চিকিৎসা বিজ্ঞানের দ্বারাই আজকে একটা ট্রান্সও কিন্তু চাইলে একটা টেস্ট টিউব মাদার হতে পারে কোথাও না কোথাও। কিন্তু আমার, যদি তুমি পার্সোনাল লজিক বলো, ডেফিনিটলি এখন কিছুটা অবভিয়াসলি আমার পার্টনারের উপরে ডিপেন্ড করবে। ভবিষ্যৎগামী সে যদি, ইফ হি ক্যান বি মাই ম্যান অফ দ্য ম্যাচ, দেন ডেফিনিটলি। एंड नॉट, देन ऑल्सो মন্দের ভালো, খারাপ কিছুই আমার নেই। बिकॉज़ मेरे को खोना कुछ नहीं है और ज़िंदगी में, कभी बस बढ़ावा देना है। ঠিক আছে? সো নারী মানেই দেখো সে কিন্তু কোথাও না কোথাও মা। আজ আমি কিন্তু প্রজননগতভাবে মা না হয়েও, তুমি হয়তো শুনলে অবাক হবে, আমার কনট্যাক্ট লিস্টে এমন কিছু ভাই আছে, যাদের কাছে অলরেডি কিন্তু আমি দিদির আগে আমি কিন্তু মায়ের স্বীকৃতি পেয়েছি। এবং তারা আমাকে কিন্তু মা বলেই ডাকে। যখন কোনো প্রগতিমূলক কোনো পোস্ট যখন তারা আমাকে রিলেটেড যখন দেখতে পায়, তখন তারা কিন্তু বলে, "এগিয়ে যাও মা, চালিয়ে দিয়েছো মা, ফাটায় দিয়েছো মা, ভালো আছো মা।" তো দেখো, মা ওয়ার্ডটা ইজ আ ফিলিং। তুমি একটা সন্তান জন্ম দিলে মানেই তুমি মা হয়ে গেলে, তা রাগ করে না। তাহলে এত বাচ্চা ডাস্টবিনে কুড়িদানে পাওয়া যাচ্ছে কেন? তারাও তো মা। কই তারা তো মা হওয়ার কাজটা করল না। মা হতে গেলে না, লাইক ইউ ক্যান অনলি ক্রিয়েট ইওর ওন বেবি, এই ধারণাটা থেকে সবার আগে বেরিয়ে আসতে হবে। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপধরাং জনতাপহারাং। এই মন্ত্রবাণী আমরা জানি জগৎজননী শ্রী শ্রী মা শারদার জন্য। তিনিও তো কোনোদিন সন্তান ধারণ করেননি। নিজের প্রজননগতও তিনি কোনো সন্তান প্রসব করেননি। তাও তিনি যেন জগৎ জননী, জগতের জননী রূপে আখ্যায়িত হয়েছেন। তাহলে সতেরো মা মা, হলেন না কি? অসতেরো মা। অসতেরো মা। তাহলে তো আমার বক্তব্য এটাই। মাটা একটা পরিচয়। যে পরিচয়টা পেতে গেলে আলাদাভাবে কোনো কোট আনকোট টার্মস অ্যান্ড কন্ডিশনস এর ভিত্তিতে পড়তে হয় না। আমি মনে করি এটা। হুম। তোমার ফিউচার প্ল্যান কি? মানে আগামী ৫ বছর আমি যদি তোমাকে বলি, তুমি নিজে কোথায় দেখতে চাও? একটা খুব ভালো সোশ্যাল ওয়ার্কার। খুব প্রফেশনালি আমি ডান্সটাকে নিয়ে আমি যতটা পারবো আমি আপেক্ষিকভাবে আগে এগোনোর ডেফিনিটলি চিন্তাধারা আছে। ইন ফ্যাক্ট আমার বাইরে সেটেলিং এরও প্ল্যান আছে। উইথ অল মাই ডিউ রিসোর্সেস অ্যান্ড ওয়ার্কস এনট্যাক্টেড উইথ মি। হ্যাঁ, এবার তোমাকে যেটা বললাম যে আমার ফ্যামিলিগত দেখো, সবার তো ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো অবশ্যই সেটাকে আমি খণ্ডন করে আমি কোনো কিছুই করব না। ডেফিনিটলি। এখন আমার বাবার অবর্তমানে আমার মা আছে, আমার ঠাকুমা আছে, আমার ছোট ভাই আছে। সো কিছু কর্তব্য পরায়ণতা তো আমার দিক থেকেও অ্যাজ আ মেয়ে হিসেবে বাদ দাও। অ্যাজ আ সন্তান হিসেবে তো থাকাটা ডেফিনিটলি বর্তায়। সো সেগুলো রেখে ডেফিনিটলি নিজের লাইফকে যদি সুচারুরূপে যদি অবস্থান করা যায়, সবার আগে সম্পূর্ণ একজন পরিপূর্ণ, শুধু নারী মানে আঙ্গিকভাবেই নারী হলাম যে নারী না। পরিপূর্ণ নারী হিসেবে প্রপার ভাবে আমি নিজেকে একটা স্ট্যান্ড বাই জোনে যেন আমি রাখতে যেন সক্ষমতা পাই। এটাই আমার ভগবতীর কাছে একান্ত রূপে প্রার্থনা। আমার জগৎজননী সিদ্ধেশ্বরীর কাছে আমার একান্ত রূপে এটাই প্রার্থনা। এবং আজকে নিজেকে এমন একটা দৃষ্টান্তে আমি দাঁড় করাতে চাই যে আমাকে দেখে আজকে ধরো বর্ধমান থেকে একজন ট্রান্স মডেল হিসেবে আমি এসেছি। ট্রান্স ওম্যান হিসাবে আমি এসেছি। আমি চাই শুধু বর্ধমান থেকে কেন, এই ভিডিওটা বা তোমার এই পডকাস্টিং এর আমার এই আগমনের মাধ্যমে আমাদের ট্রান্স জগতে হয়তো এমনভাবেই সাড়া ফেলবে, আশা রাখি আমার ট্রান্স বোনরা, ট্রান্স বান্ধবীরা, ট্রান্স মায়েরা, বোনেরা, দিদিরা প্রত্যেকেই যেন উচ্ছ্বসিত হয়ে নিজের, নিজের বাঁচার একটা সার্বিকভাবে একটা অঙ্গ যেন খুঁজে পায়। একটা রাস্তা যেন খুঁজে পায়। একটা আলোড়নময় প্রগতিশীল পদ্ধতি যেন খুঁজে পায়। নিজের জীবনটাকে নিজের ইশারায় নাচানোর যেন গতিটা খুঁজে পায়। क्योंकि हम ताली तो बजाते हैं, लेकिन मेरा इच्छा है कि मैं ताली सबको बजवा के एक दिन छोड़ूँगी। দারুণ! অসাধারণ! थैंक यू। আচ্ছা আর একটা কথা বলে আমি এটা শেষ করব।
তোমার সাথে যেদিন আমি ১ম কথা বলি, তুমি একটা ভাষাতে কথা বলেছিলে। একটা অদ্ভুত ভাষা। আমি কিছু বুঝতে পারলাম না। কি ওটা? কি ভাষা ছিল? ওকে, বেসিক্যালি এখানে ধরো কিছু ভাষা আছে, যে ভাষাগুলো তথাকথিতভাবে আমাদের বৌদ্ধ এবং পালি সংমিশ্রিত। তার সাথে আরবীয় কিছু কেন্দ্রীভূত কিছু ভাষা, যা বঙ্গবিবর্তনের ধারা মেইনটেইন করে কোথাও না কোথাও আজকে আমাদের রারবঙ্গে উপস্থিত হয়ে আমাদের কিছু মানে কমিউনিটি ঠিক বলবো না। মূলত এটা কিছু আমাদের ইউনিকা কিছু দিদিদের ভাষা ছিলেন। মানে আপেক্ষিকভাবে যারা ধরো লাইক কি বলবো? জন্মগতভাবে যারা এই পেশায় যুক্ত, এগুলো মূলত ধরো সেই কেন্দ্রিক ভাষা, বা ওই আগে থেকেই বলছি যে কিছু ধরো আধ্যাত্মিকভাবে কিছু পালি এবং বৌদ্ধ এবং আরবি এই সবের কিছু সংমিশ্রণ। ঠিক আছে? এবং ডেফিনিটলি এটার মধ্যে কিছু বঙ্গদেশেরও কিছু নিজস্ব সংমিশ্রণও তো আছে। কারণ চেঞ্জ ইজ কনসিস্টেন্ট। ইউ হুম। ক্যানট হেল্প। চেঞ্জ হবেই, রিভারভেশন হবেই, ম্যান মানে ম্যানিপুলেশনও হবে, ম্যালক্রিয়েশনও হবে। ম্যালক্রিয়েশন মানে ধরো অপভ্রংশ হওয়া, সেই ভাষা অরিজিনাল জায়গা থেকে কাটতে, 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 কাটতে এসে আজকে যে ব্যাপারটা। চট্টগ্রাম থেকে যেমন চাটগাঁয়ে নেমেছি আমরা, যেমন লবণ থেকে নুন। নুনে নেমেছি। ঠিক তেমনভাবে ভাষার গুণগত মান পরিমিত হতে আজকে নেমে হয়তো একটা কোট আনকোট একটা সমষ্টিগত কিছু সংক্ষিপ্ত টার্মসে সেগুলো নেমে এসছে। হুম। সেই ভাষায় নিয়ে আমরা ধরো সেইভাবে ধরো কালেকটিভলি এটা আমাদের কমিউনিটি ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা সেগুলোকে ধরো প্রিচ করছি। ব্যাস এটুকুই। একটি ভাবধারার মূল মাধ্যম হিসেবে চলে আসছে। ধরো তোমাকে আমি বলছি যে তোমার এই পডকাস্টে এসে কেমন লাগলো? এটা তুমি ওই ভাষাটাই বলো। ওই ভাষাটার নামটা কি? ওকে, বেসিক্যালি দেখো এটাকে কোনো তোমার সমষ্টিগতভাবে অনেকে এটা উল্টি ল্যাঙ্গুয়েজ বলে, উল্টি ল্যাঙ্গুয়েজ। তো আদৌ এটার ওইভাবে কোনো তাত্ত্বিক ক্রিয়েশন নেই। এই ভাষাগুলো অনেকের কাছে এই ভাষা খুব মজাদার, খুব আনন্দপূর্ণ, খুব মানে এন্টারটেইনিং বিষয়টা। বাট অবশ্যই এই ভাষা নিয়ে অনেক মানুষ খিল্লি ওড়ায় বা অনেক মানুষ এটাকে খিল্লি হিসেবে ইউজ করে। বাট আদৌ এটা তেমনভাবে খিল্লি হিসেবে ইউজ করার ডেফিনিটলি আমরাও ইউজ করি ভাই, বলে লাভ নেই। তো সেইভাবে যদি বলি যে অনেক ভাষাই আছে যে ধরো সেখানে অনেক কালেকটিভ অ্যাপ্রিভিয়েশনস আছে। তুমি যদি বললে যে আমার এখানে এসে কেমন লেগেছে, আমি বলব যে খুব আড়িয়াল মজা পেয়েছি আমি এখানে এসে। তো এখানে একটা যে আড়িয়াল বলে যে ওয়ার্ডটা, এই আড়িয়াল ওয়ার্ডটার মিনস হচ্ছে মানে খুব আউটস্ট্যান্ডিং, খুব একটা গুণগত মানে মানে আমার খুব ভালো একটা ফিল হয়েছে। পজিটিভ আউটলুকে আমি নিয়েছি বিষয়টা। বাট স্ট্যান্ডার্ড ওয়াইজ আমার খুব ভালো লেগেছে বিষয়টায় কাজ করে। আড়িয়াল মিনস ওটাই। তো লাইকওয়াইজ এরকমই। একটু লং এ কিছু একটা কথা বলো না ওই ভাষাটায়। তারপর ওটা আমাকে বাংলায় ট্রান্সলেট করে দেবে। একটু লং এ তো বিষয়টা হচ্ছে যে তুমসি তো জানোসি যে ইনসি ভাষা বলে হামসি এখন ক্যামেরার সামনে বসে এখন পত্তনসি জয়গান হওয়ার পরে হামসি এখন বিলামাসি হব। ওইটাকে বাংলায় ঠিক আছে? তুমসি মানে এখানে আমি তোমাকে সমষ্টিগতভাবে সবটা রিভিল করব না। কারণ গুণগতভাবে ধরো আমার বেশ কিছু তথাকথিত সিনিয়র মানুষও তো এই লাইভটি দেখতে পারেন। সো সবার কাছে সবটা প্রকাশ্য সবসময় হওয়াটা আমি নেতিবাচকই ধরি। সো তোমাকে আমি এট দ্য সেম টাইম বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমি বলতে চাইলাম যে তুমি তো জানো এখানে যদি আমি এই ভাষাটার ব্যাপারে আমি সবকিছু যদি আমি রিভিল করে দিই, তো পরে হয়তো এটার কোনো রকম একটা হয়তো নেগোশিয়েবল নেগেটিভ ইফেক্টও হয়তো পড়লে পড়তে পারে। কারণ আমাদের দুনিয়ার সব মানুষ তো একরকম মেন্টালিটি নিয়ে বাস করেন না। তোমার কাছে যেটা মজাদার সবার কাছে সেটা মজাদার নাই হতে পারে। হুম। আপেক্ষিকভাবে। সো এটাই আমি বললাম ওই ভাষায়। আজকের এই পুরো পডকাস্টটার শেষে আমার একটা গল্প বারংবার মনে হচ্ছিল যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন ভগবান বলে গেছিল আদাম আর ইভকে যে আপেলটা খেও না, তাহলেই জীবনের মধ্যে সমস্যা শুরু হবে। আমার এখন মনে হচ্ছে সত্যি যদি আপেলটা না খেত তাহলে এই এত কিছুটা হতো না। বা যদি আপেলটা নাও খেত, তাহলে আজ মোহিনীও আসতো না তোমার পডকাস্টে। সেটাও ঠিক। যাই হোক, মোহিনীদি থ্যাংক ইউ, থ্যাংক অনেক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান। এক ভালো থাকবেন। ডাকে আমাদের কাছে আসার জন্য। এই বাবা না, না, একেবারেই না। আমাদের আজকে আর্টসেলার পডকাস্ট এখানেই তাহলে ইতি করলাম। পরে কোনো একদিন কোনো এক সময় আবার না হয় মোহিনীদির সাথে একদিন দেখা হবে।
ডেফিনিটলি। নমস্কার। নমস্কার।